আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরইউ ম্যারাথন সিরিজে। আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড পার্টের যত থিওরি আসতে পারে, যত রকমের থিওরি আসার সম্ভাবনা আছে বা যেই জায়গা থেকে থিওরিগুলো এসেছে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। এক ক্লাসে সব কিছু কভার করে দেবো। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখা শুরু করো এবং আমি পিডিএফটা একটু পরে দিয়ে দিব এবং আমি যে নোটগুলো করাচ্ছি সেগুলো খাতায় আমার সাথে সাথে সুন্দর করে নোটগুলো। ফার্স্ট অফ অল আমরা তাপগতিবিদ্যা অধ্যায় দিয়ে শুরু করব। তো তাপগতিবিদ্যা অধ্যায়ের জন্য আমরা আসলে কীভাবে প্রিপারেশন নেবো দেখো, এবং আমি আগে সুন্দর করে ব্যাপারগুলো বুঝাই দেবো, তারপরে কেমন থিওরি কোশ্চেন আসছে প্রত্যেকটা শেষ করাই দেবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল অবশ্যই আমাদের যে বিষয়গুলো জানতে হবে কিছু সংখ্যাগত মান, এবং সংখ্যাগত মান হচ্ছে 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। এটা কিন্তু তোমরা মোটামুটি জানো, খুব ফেমাস। আচ্ছা, আর 1 জুল মানে হচ্ছে 0.24 ক্যালোরি। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এটা হচ্ছে স্টেফেনের সূত্র এবং এটা হচ্ছে ভিনের সূত্র। সো এই জিনিসগুলো একটু মার্ক করবা এবং খুব সুন্দর করে পড়বা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আসো তারপরে আর কি কি পড়বো ভাইয়া। তার আগে পানির ত্রৈধবিন্দু আমি বারবার বলেছি, আরেকবার কিছু মানগুলো বলে দিচ্ছি। দেখো, এই অধ্যায় থেকে তুমি শিওর থাকো যে প্রশ্ন হচ্ছে। এখন একটা যে প্রশ্ন হচ্ছে এটা কনফার্ম। এই অধ্যায়টা একটু থিওরিক্যাল অধ্যায়, তো থিওরিক্যাল টাইপেরই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে ট্রিপল পয়েন্ট 273.16 ক্যালভিন ভাইয়া, ঠিক আছে। এবং চাপটা কত? চাপটা হচ্ছে 0.06 ATM, মনে থাকবে 0.06 ATM। আচ্ছা, এই 0.06 ATMকে আমরা কিন্তু আবার 4.58 মিলিমিটার এইচজি, ঠিক আছে, আমরা এটাও লিখতে পারি। স্বাভাবিক চাপ বা প্রমাণ চাপ, স্বাভাবিক চাপ বা প্রমাণ চাপ, এই জিনিসগুলো তোমাকে মনে রাখা লাগবে যে প্রমাণ চাপ সেটা কত, সেটা অবশ্যই 1 ATM। তো 1 ATM-এ স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক এটা মনে রাখা লাগবে। আচ্ছা, তার মানে সহজে যদি বলি, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক কি ভাইয়া, আর এটা হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তো এখন নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 ক্যালভিন, ঠিক আছে। আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 373 ক্যালভিন। এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে মনে রাখা লাগবে, আমি ঠিক যেভাবে নোট করে দিচ্ছি। এরপরে দেখো তুমি কি পড়বা, এরপরে তোমাকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া লাগবে যে স্কেল। হ্যাঁ, তো স্কেল আছে মোট হচ্ছে তোমার এখানে 5টা। সে 5টা কী কী আমি একটা বলি, সেলসিয়াস, এরপর হচ্ছে ফারেনহাইট, এরপরে হচ্ছে তোমার কেলভিন, এরপরে হচ্ছে রোমার এবং আরেকটা হচ্ছে র্যানকিন। আচ্ছা, তো সেলসিয়াসের হচ্ছে 2টা পার্ট, একটা হচ্ছে স্টিম এবং আরেকটা হচ্ছে আইস। একটা হচ্ছে স্টিম, একটা হচ্ছে আইস। তো এই 2টা পার্ট, অর্থাৎ এটা হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক আর এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। স্টিম পয়েন্টগুলো তোমাকে মনে রাখা লাগবে। স্টিম পয়েন্ট তো এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মনে রাখবা। আইস হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। ফারেনহাইট হচ্ছে তোমার 212 ডিগ্রি ফারেনহাইট এবং আরেকটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এটা হচ্ছে 373 কেলভিন এবং এটা হচ্ছে 273 কেলভিন। রোমার এটা হচ্ছে 80 ডিগ্রি রোমার, এটা হচ্ছে 0 ডিগ্রি রোমার। র্যানকিন হচ্ছে তোমার 672 ডিগ্রি র্যানকিন এবং এটা হচ্ছে 492 ডিগ্রি র্যানকিন। তো এই মানগুলো না তোমাকে খুব সুন্দর করে মাথায় রাখা লাগবে, বুঝতে পারছো? তো দেখো, স্টিম পয়েন্ট এবং আইস পয়েন্ট আমি এই মানগুলো তোমাকে মনে রাখতে বলবো। আচ্ছা, এবার এটা হয়ে যাওয়ার পরে বিভিন্ন স্কেলের যে ছোটোখাটো ম্যাথগুলো থাকবে তার যদি একটু ফর্মুলা বলি, যে বিভিন্ন স্কেলের, হ্যাঁ, তো বিভিন্ন স্কেলের ক্ষেত্রে তোমার এই জিনিসটা মনে রাখা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে C/5 F মাইনাস 32 নিচে 9, K মাইনাস 273 নিচে 5 এবং এখানে হচ্ছে R/4 এবং এটা হচ্ছে RN 492 নিচে হচ্ছে 9। দেখো, এই যে 9টা, এই যে 5টা স্কেল আমি তোমাকে বললাম, এই 5টা স্কেলের মধ্যে হচ্ছে কার সাথে কি সম্পর্ক আছে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, এরপরে ভাইয়া তুমি কি পড়বা, এরপরে ভাইয়া তোমাকে পড়তে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ভালো করে বোঝো। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্রর যে গাণিতিক রূপ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। তো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গ্রুপগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, আর কিচ্ছু না। ডিকিউ মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, কথাটা বোঝো। তো এই যে বিষয়গুলো তুমি পাচ্ছ, এখন ডিকিউ কখন প্লাস হয়? ডিকিউ প্লাস হয় যখন হচ্ছে শোষণ বা গ্রহণ হয়, তাপের শোষণ বা গ্রহণ হয়। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখাই লাগবে, ঠিক আছে। ডিকিউ মাইনাস কখন হয় জানো তো? ডিকিউ মাইনাস হয় হচ্ছে বর্জন হইলে, তাপের বর্জন, মনে থাকবে। আচ্ছা, এবার আসো ডিডাব্লিউ প্লাস কখন হয়? ডিডাব্লিউ প্লাস হয় ব্যবস্থা দ্বারা বা সিস্টেমের দ্বারা, আর ডিডাব্লিউ মাইনাস কখন হয় জানো? যখন হচ্ছে ব্যবস্থার ওপর বোঝায়, ব্যবস্থার ওপর। আচ্ছা,
এরপরে আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দেখো যে আমাদের জানা লাগবে সেটা হচ্ছে ডিউ প্লাস। ডিউ প্লাস হচ্ছে গিয়ে অন্তস্থ শক্তি বৃদ্ধি, অন্তস্থ শক্তি বৃদ্ধি। আচ্ছা, অন্তস্থ শক্তি বৃদ্ধি। আচ্ছা, ডিইউ মাইনাস মানে হচ্ছে তোমার হচ্ছে অন্তস্থ শক্তি হ্রাস, অন্তস্থ শক্তি হ্রাস। ওকে, তাহলে একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। তো এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ যে ডিকিউ ডিউ প্লাস ডিডাব্লিউ, এই যে সমীকরণটা, এই সমীকরণটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন আসো বিভিন্ন প্রক্রিয়া, এই যে বিভিন্ন প্রক্রিয়ার বিষয়গুলো তোমার এমসিকিউতে রাবিতে চলে আসতে পারে। আচ্ছা, আমি একটু বলে দিই যে বিভিন্ন প্রক্রিয়া এই ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছ। বিভিন্ন প্রক্রিয়া বলতে কয়টা প্রক্রিয়া? চারটা। নাম্বার ওয়ান, সমচাপ। দেখো সমচাপ মানে হচ্ছে পি কনস্ট্যান্ট, মনে থাকবে পি কনস্ট্যান্ট, ঠিক আছে? আমি একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করতেছি। দুই নাম্বার হচ্ছে কি জানো তো? দুই নাম্বারটা হচ্ছে সম আয়তন। আচ্ছা, সম আয়তনের ব্যাপারটা কি? সম আয়তন মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট, মনে থাকবে ভি কনস্ট্যান্ট। আচ্ছা, নাম্বার থ্রি কি বলো তো? নাম্বার থ্রি হচ্ছে সমষ্ণ। তো সমষ্ণ মানে হচ্ছে আবার কি বলো তো? টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। ওকে, অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে রুদ্ধ তাপীয়। সো রুদ্ধ তাপীয়তে কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে তোমার কনস্ট্যান্ট মানে হচ্ছে পি এর মান জিরো, হ্যাঁ, ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে ভি এর মান জিরো, সমষ্ণ টি এর মান হচ্ছে জিরো, এবং রুদ্ধ তাপীয় মানে হচ্ছে কিউ এর মান জিরো। তো এই যে ব্যাপারগুলো তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো এখন আমাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বসাইতে হবে। তো হচ্ছে ডি কিউ মানে হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, বুঝছো? তো ধরো আমি তোমাকে বললাম যে তুমি সমচাপে বসিয়ে দেখাও। তো যখন তুমি সমচাপে বসাবা তখন শেষ সূত্রটা হবে এরকম যে ডিকিউ মানে হচ্ছে ডিইউ আর ডিডাব্লিউকে ভাঙলে হয় পিডিভি। এটা কিন্তু সমচাপ। এরপরে যদি তোমাকে বলা হয় সম আয়তন, তাহলে সম আয়তন হচ্ছে ভি কনস্ট্যান্ট। আচ্ছা, সম আয়তন মানে ভি কনস্ট্যান্ট মানে ভি এর মান জিরো। তো ভি এর মান যখন জিরো বোঝাবে তখন ব্যাপারটা হবে এরকম, ডিকিউ মানে হচ্ছে ডিইউ, কারণ এটা জিরো হয়ে যাবে। সো এইটা মনে রাখো। তোমার এখন আর ব্যাখ্যা এত তোমার জানা দরকার না ভাই, আমি তোমাকে যা বলতেছি চোখ বন্ধ করে সেগুলো মাথায় রাখো, তাইলেই হবে। আচ্ছা, এরপরে আসে সমষ্ণ। তো সমষ্ণতে কি? সমষ্ণতে আবার ঘটনা ঘটবে এরকম, ডি কিউ মানে হবে ডিডাব্লিউ, এটা হবে, এটা হবে সমষ্ণতা। কেন? কারণ এখানে টি এর মান জিরো। দেখো টি এর মান জিরো হওয়ার কারণ হচ্ছে এখানে একটা নতুন জিনিস চলে আসে, সেটা হচ্ছে বিজ্ঞানী মেয়ারের প্রকল্প। হ্যাঁ, তো এইটা খুব ভালো করে মাথায় রাখো, এই জিনিসটা চলে আসতে পারে যে মেয়ারের প্রকল্পটা আসলে কি। মেয়ারের প্রকল্প হচ্ছে ইউ প্রপোর্শনালিটি। ইউ প্রপোর্শনালিটি তার মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। দেখো ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, মানে অন্তস্থ শক্তি। তো অন্তস্থ শক্তি নির্ভর করে কার উপরে? তাপমাত্রার উপরে। এই লাইনটা মনে রাখবা, অন্তস্থ অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি নির্ভর করে, অন্তস্থ শক্তি নির্ভর করে, ঠিক আছে, তাপমাত্রার উপর, তাপমাত্রার ওপর। এই কথাটা মনে রাখবা যে অন্তস্থ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপরে। তো যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করে, যদি ইউ মানে যদি এখন জিরো হয় তার মানে টি মানে জিরো, দ্যাটস ওয়াই আমরা টি এর জায়গাটাকে ইউ হিসেবে গণ্য করি, এটা। আচ্ছা, এবং লাস্টেরটা যদি আমি তোমাদের বলি, লাস্টেরটা হচ্ছে রুদ্ধ তাপীয়, মনে থাকবে? সো রুদ্ধ তাপীয় তো কে কনস্ট্যান্ট বলো? কিউ কনস্ট্যান্ট, তাহলে কিউ এর মান জিরো। এখন কিউ এর মান যদি জিরো তুমি বলো, কিউ এর মান যদি তুমি জিরো বলো তাহলে কেমন হবে ব্যাপারটা? তেমন হবে যে দেখো সূত্রটা ডি কিউ ইজিক্যাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ আছে, রাইট? তো সেইখানে এটা যদি জিরো হয় তখন তুমি একবার ডিইউ যদি ধরো তাহলে এটাকে মাইনাস ধরবা, আর ডিডাব্লিউকে যদি ধরো তাহলে এইটাকে মাইনাস ধরবা। এই যে বিষয়টা, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছ? তো দেখো এই জিনিসটা খুব সুন্দর করে ব্যাপারগুলো আমি যা যা পড়াইলাম মনোযোগ দিয়ে দেখা উচিত বা বোঝা উচিত। তাহলে বিভিন্ন প্রক্রিয়া তুমি মানে তাপগতীয় প্রক্রিয়া কেমন হয় এই বিষয়টা কিন্তু তুমি বুঝে ফেলছো, কারণ এই থিওরিগুলো না অনেক 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 বেশি কিউট, মানে চলে আসে। সো এই জিনিসগুলো তোমার খুব ভালো করে জানা লাগবে। আচ্ছা, এবার তুমি কি জানবা? এবার তুমি হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু সম্পর্ক আছে। দেখো আমি যা পড়াচ্ছি তুমি দেখবা যে এই জিনিসগুলো তোমার কিন্তু বারবার আসছে। আমি কিন্তু থিসিস করে বলতেছি, এমন না যে ইচ্ছা হইলো মানে মনোরঞ্জন করে ব্যাপারগুলো বলে দিচ্ছে, এরকম কিন্তু না। হ্যাঁ, আমি যা বলতেছি এগুলো খুব সুন্দর করে দেখে যাও, আমার ক্লাস থেকে আশা করছি থিওরি কমন আসবেই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আচ্ছা, তো দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর সমষ্ণ প্রক্রিয়া এই দুইটা জায়গা থেকে আসার প্রশ্ন সবচেয়ে বেশি, ঠিক আছে? তো এইটা কিভাবে হবে? এটা হবে পিভি ইজিক্যাল টু কে ধ্রুবক, এবং এদের গ্রাফটা কি হবে?
এদের গ্রাফটা দেখো ভালো করে বুঝো, এটা হচ্ছে বয়েল, মানে বয়েলের সূত্রকে সমর্থন করছে, ভি প্রপোর্শনাল 1/p, এটা মনে রেখো। হ্যাঁ, আচ্ছা, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে পি ভি গামা কে ধ্রুবক, তারপর আরেকটা আছে টিভি গামা মাইনাস 1 কে ধ্রুবক, আরেকটা আছে টিপি 1 মাইনাস গামা বাই গামা কে ধ্রুবক। এবং এর গ্রাফটা কি হয়, গ্রাফটা একটু বেশি খাড়া হয়, তাহলে সমষ্ণ প্রক্রিয়া থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা কি হয়, অধিকতর খাড়া হয়। আর এখানে তুমি কোন ইকুয়েশনগুলো মনে রাখবা ভাইয়া, এই দেখো এই ইকুয়েশনগুলো মনে রাখবা, এই ইকুয়েশনগুলো মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এই ইকুয়েশনগুলো, এটা সমষ্ণ প্রক্রিয়া, এগুলো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই জিনিসটা তোমাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, খুবই সুন্দর করে মাথায় রাখা লাগবে। এবার আসো গামা, এই যে গামার মানগুলো তোমাকে জানা লাগবে। হ্যাঁ, সো এই যে গামার মানটা তোমাকে জানা লাগবে। তো গামার মান হচ্ছে কয়টা, তিনটা, একটা হচ্ছে এক পরমাণুক, সো এক পরমাণুকের মান হচ্ছে 1.67, এটা হচ্ছে এক পরমাণুক। 1.42 বা 1.41 বা 1.40 যেটা থাকুক না কেন, একই মান। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিপরমাণুক, বুঝতে পেরেছ। আর লাস্টেরটা হচ্ছে 1.33, এটা হচ্ছে ত্রিপরমাণুক। এটা কার, এগুলো হচ্ছে গামার মান। তাহলে গামা হচ্ছে তিনটে, এগুলো না খুব সুন্দর করে মনে রেখো, বুঝতে পেরেছ। তাহলে হচ্ছে দেখো গামার মানটা তুমি মনে রাখলা। আচ্ছা, এবার এখান থেকে না আরেকটা জিনিস তোমার কাছে কমন পড়ে যেতে পারে, যে সিপি আর সিবি মানে কিন্তু গামা, আর আরেকটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু কিন্তু আর, বুঝতে পেরেছ। তো এই যে সূত্রটা তুমি খেয়াল করে দেখো, যে সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু আর, এখানে প্রশ্ন করতে পারে কে বড়। অবশ্যই মনে রাখবা সিপি বড় কার থেকে, সিভির থেকে। এই কথাগুলো মনে রেখো, সিপি বড় সিভির থেকে, অলওয়েজ বড় হতে হবে, ঠিক আছে। তো আসলে দেখো আর এর মানটা মুখস্থ রাখবা, 8.314 জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, এরপরে তোমাকে জানতে হবে এনট্রপি রিলেটেড। সো এনট্রপির এককটা কি, ঠিক আছে। এনট্রপির এককটা সবাই জানো, জুল পার কেলভিন। দেখবা যে এটা অনেকবার প্রশ্নে আসছে। কার্ণচক্র কয়টা ধাপ, হ্যাঁ, কার্ণচক্র হচ্ছে 4টা ধাপ। সো এই যে কথাবার্তাগুলো, চক্র ধাপ হচ্ছে 4টি। এই যে কথাবার্তাগুলো তোমাকে সুন্দর করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র কে প্রণয়ন করেছেন, বিজ্ঞানী জুল। তো জুলের মতো কি ছিল, ডাব্লু প্রপোর্শনাল কিউ, তার মানে হচ্ছে কাজের সাথে কাজের সাথে তোমার তাপের সম্পর্ক ছিল সমানুপাতিক, যেটা পরবর্তীতে ভুল হিসেবে প্রমাণিত হয়। আর এখান থেকে তোমার সুন্দর করে জানো যে জেইস এই সূত্রটা পাওয়া যায়। তো এই জিনিসগুলো না চলে আসে কেমন জানি, আমি যা যা পড়ায় দিছি সুন্দর করে এগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে কৃতকাজ আবার কয়টা, কৃতকাজের আবার কয়টা ধাপ। কৃতকাজের ধাপ হচ্ছে তোমার 3টা। একটা হচ্ছে সমচাপে কৃতকাজ পাবা, আরেকটাতে পাবা হচ্ছে সমষ্ণ, হ্যাঁ, সমায়তনে কৃতকাজ হয় না, এটা অলওয়েজ মনে রাখবা। আর নাম্বার 3 হচ্ছে রুদ্ধতাপীয়। সো এই জিনিসগুলা তোমাকে মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে আসো তুমি হচ্ছে যে এনট্রপির ক্ষেত্রে সূত্র তোমাকে মনে রাখা লাগবে। আচ্ছা, এনট্রপির সূত্রগুলো কী ছিল, ডিএস মানে ডিকিউ মানে টি একটা, ডিএস মানে এখানে একটা সূত্র এমএলএফ, তখন এটা হবে টি আইস, এটা হবে এমএলএফ ভি, এটা হবে টি স্টিম, বুঝছো। আচ্ছা, আর আরেকটা হবে ডিএস এমএস লন টি টু বাই হচ্ছে টি ওয়ান। তো এই যে এই জিনিসগুলা খুব সুন্দর করে মনে রাখতে হবে, এই জিনিসগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে, এগুলা কিন্তু চলে আসে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে কার্ণচক্র, এই যে তাপ ইঞ্জিন, কার্ণ ইঞ্জিন, প্রত্যেকটার কিছু থিওরিগুলো আছে, একটু ভালো ভালো করে দেখে নেবে। এখন কী টাইপের প্রশ্নগুলো আসতেছে সেটা তো আমি দেখাবোই। এরপরে তোমাকে জানতে হবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আসলে কি প্রক্রিয়া, এটা হচ্ছে দ্রুতগামী। হ্যাঁ, এটা মনে রাখো, এটা সবচেয়ে বেশি প্রশ্ন চলে আসে। এই প্রক্রিয়াটা কিন্তু দ্রুতগামী। আর সমষ্ণটা হচ্ছে কিন্তু ধীর গতি প্রক্রিয়া। সমষ্ণ মানে হচ্ছে ধীর গতির প্রক্রিয়া। সো এই জিনিসগুলা তোমাকে খুব সুন্দর করে মাথায় রাখা লাগবে যে রুদ্ধতাপের দ্রুতগামী, সমষ্ণ হচ্ছে ধীরগতি প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাকে পড়তে হবে প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এই যে এই বিষয়গুলো একটু তুমি সুন্দর করে স্টাডি করলে হয়ে যাবে। তো চলো এখন আমরা কয়েকটা প্রশ্ন জাস্ট সুন্দর করে দেখব এবং ওই জিনিসগুলো বারবার মুখস্থ করে ফেলবো, এখনই ক্লাসের পর ক্লাসে করে ফেলবো, তাহলেই কিনা তোমার আর কোনো সমস্যা থাকার কথা হবে না বলে আমি মনে করতেছি। এবার আমরা এমন করে পড়ে ফেলবো যেন কোনো কিছু বাকি না থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখো, আলহামদুলিল্লাহ যে তুমি কমন পেয়ে যাবা। আচ্ছা, কি বলতেছে প্রশ্নগুলো দেখি। প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে? অবশ্যই তাপগতিবিদ্যার 0তম সূত্র, ভালো করে বুঝো, পাওয়া যায়। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? অবশ্যই 0তম সূত্র। এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এনট্রপির এসে এক দেখো কিছুক্ষণ আগেই পড়ালাম, জুল পার কেলভিন। তাপ পরিবহন প্রক্রিয়া, সেখানে কণার প্রকৃত স্থানান্তরের সাথে সাথে তাপ
তাপ পরিবহন প্রক্রিয়ার যেখানে কণার প্রকৃতি স্থানান্তরের সাথে তাপ স্থানান্তরিত হয় তা কি নামে পরিচিত? অবশ্যই পরিচলন, এটা মনে রাখবা, কি পরিচলন। রুদ্ধতাপীয় সংকোচনের সময় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অবশ্যই বৃদ্ধি পায়। অবশ্যই গ্যাসের মতো কঠিন পদার্থের দুইটি আপেক্ষিক তাপ দরকার নেই, কারণ তাপমাত্রার পরিবর্তনে কঠিন পদার্থের আয়তন বা চাপের নগণ্য পরিবর্তন ঘটে। কারণ কি? নগণ্য পরিবর্তন ঘটে। প্রত্যাবর্তী রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে ভৌত রাশি স্থির থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এন্ট্রপি। প্রত্যাবর্তী রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ভৌত রাশি কি থাকে, স্থির থাকে, সেটা হচ্ছে এন্ট্রপি। পরম শূন্য তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে কত? অবশ্যই 0 কেলভিন, -273°C, -459.4°F। আচ্ছা, চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক কি হবে? বেড়ে যাবে। খুবই সহজ কথা। শক্তির নিত্যতা সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে? এটা অবশ্যই প্রথম সূত্র। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে সত্য নয়, মানে সত্য আর মিথ্যা থাকে না, এরকম একটা কোশ্চেন। এটা তুমি জাস্ট একবার দেখে নিও যে গ্যাসের অন্তর্নিহিত শক্তি সবসময় স্থির থাকে। কোনো গ্যাসের আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামার মান 1.4, কারণ এটা কিন্তু দ্বিপরমাণবিক, অবশ্যই বুঝতে হবে দ্বিপরমাণবিক। দেখো দেখো দ্বিপারমাণবিক। এন্ট্রপির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এন্ট্রপির ক্ষেত্রে সঠিক এন্ট্রপির ক্ষেত্রে সঠিক নয় হচ্ছে তাপ ও চাপের ন্যায় অনুভব করা যায়, ন্যায় অনুভব করা যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। বস্তুতার উপর আপাতিত সকল বিকিরণ শোষণ করে নেয় তাকে কি বলে? ভালো করে মাথায় রাখবা। যদি শোষণ করে নেয় সেটা হচ্ছে আদর্শ কৃষ্ণ বস্তু। আদর্শ কৃষ্ণ বস্তু আমি যেগুলো তোমাকে পড়াচ্ছি এগুলো বারবার রিভাইজ করো, বারবার রিভাইজ করো। আমি যত ইনফরমেশন বলে দিচ্ছি, আমি যে পার্টগুলো তোমাকে দেখতে বলছি, এগুলোর মধ্যেই কোশ্চেন হবে রাবিতে ইনশাআল্লাহ। যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা যায় তাকে ক্যালোরিমিটার বলে, ঠিক আছে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রা। দেখো আমি এই কথাটা কিন্তু লিখে দিয়েছিলাম যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপরে, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রকৃতপক্ষে শক্তির নিত্যতা সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির সম্পর্ক স্থাপন করে? অবশ্যই তাপ ও কাজ। আমি বলে দিয়েছিলাম W প্রপোর্শনাল কিউ, মনে করে দেখো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হতে পাওয়া যায় এন্ট্রপির ধারণা। ওকে, যে তাপমাত্রায় বরফ, পানি, জলীয় বাষ্প অবস্থায় থাকে তাকে বলে অবশ্যই ত্রৈধবিন্দু। এবং ত্রৈধবিন্দুর মান কিন্তু আমি বলে দিয়েছিলাম 273.16 কেলভিন। তার মানে পানি যেখানে তিনটার আচরণ করে সেটা হচ্ছে কি বলতো? লিকুইড। এরপরে হচ্ছে কি তোমার হচ্ছে আইস, ঠিক আছে। আর একটা হচ্ছে ভ্যাপার, মানে হচ্ছে বাষ্প। ওকে ফাইন। রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য হলো এটি একটি অতি দ্রুত প্রক্রিয়া। আমি কি বলেছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা অনেক দ্রুতগামী প্রক্রিয়া? আমি কি এটা বলেছিলাম? দেখো, এই পরিবর্তনের পাত্রটি তাপ কুপরিবাহী হওয়া দরকার, কুপরিবাহী হওয়া দরকার। তো এন্ট্রপি কমে এরকম উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে রেফ্রিজারেটরের ভেতরের বাতাসে শক্তির অপচয়ের ধারণা কে দেন? লর্ড কেলভিন। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পানির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে নিচু সমতল ভূমিতে। কার্নোচক্র এন্ট্রপির পরিবর্তন কি? 0, ঠিক আছে। একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতরে কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটা হলো ধ্রুব আয়তন প্রক্রিয়া। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কি? ধ্রুব আয়তন প্রক্রিয়া, মনে রাখবা। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল? অবশ্যই 4.2 জুল। কোনো কঠিন বস্তু গলে তরলে পরিণত হলে আয়তন হ্রাস পায়। উত্তর হচ্ছে মোম। লোহা ও তামা দ্বারা যুগল তৈরি করলে লোহা যুগলের নিরপেক্ষ তাপমাত্রা কত? 270°C। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 273°C। ওকে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদের রোধ শূন্য হয় ভাই? -269°C, -269, মনে রাখবা। ত্রিপরমাণুকের মান আমি আগেই বলেছি 1.33। তাপমাত্রার কোন স্কেলটি বস্তুর ভৌত গুণাবলীর উপর নির্ভরশীল নয়? র্যানকিন স্কেল। দেখো, তাপমাত্রায় কোন স্কেলটি বস্তুর ভৌত গুণাবলীর উপর নির্ভরশীল নয়? র্যানকিন স্কেল। যখন কোনো বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় তখন কি ঘটে? তাপ নির্গত হয়। মানবদেহের তাপমাত্রা মাপার জন্য ফারেনহাইট স্কেল নিম্নলিখিত কোন তাপমাত্রার মধ্যে দাগাঙ্কিত করা থাকে? অবশ্যই 95°F এবং 100°F। এটা মনে রাখবা, 95 থেকে 110°F। কোনটি তাপমাত্রার একক? কেলভিন। আদর্শ কালো বস্তুর একক ক্ষেত্রফলের প্রতি সেকেন্ডে বিকীর্ণ মোট তাপের পরিমাণ বস্তুটির পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক বিবৃতি কার সূত্র? অবশ্যই স্টিফেন। আমি কিন্তু সবার প্রথমে স্টিফেনের সূত্রটা লিখে দিয়েছিলাম। ওকে, রুদ্ধতাপীয় পরিবর্তনে বস্তুর কোন তাপীয় ধর্মস্থ থেকে? অবশ্যই এন্ট্রপি। তাহলে এন্ট্রপি কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয়, মানে মাথায় রাখবা, রুদ্ধতাপীয় পরিবর্তনের বস্তুর ক্ষেত্রে বলা হয়েছে। তার মানে কিন্তু এন্ট্রপি রুদ্ধতাপীয় তাপমাত্রায় মানে স্থির থাকে। ওকে, খুব নিখুঁতভাবে দ্রুত পরিবর্তনশীল তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার হয়? অবশ্যই থার্মোমিটার। যখন একটি গ্যাসকে রুদ্ধতাপীয়ভাবে সংকোচন করা হয় তখন গ্যাসের উপর কাজের পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান, এটা মনে রাখবা। এরপর আসো থার্মোমিটারের ঊর্ধ্ব
স্থিরাঙ্ক যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তার নাম হচ্ছে, ঠিক আছে, হিপসোমিটার। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে? অবশ্যই তাপ ও কাজ। দেখো আবার চলে আসছে। থার্মিস্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৈদ্যুতিক রোধ সূচকীয়ভাবে হ্রাস পায়। পানির ত্রয়োবিন্দুর চাপের দেখো 4.58, আমি লিখে দিয়েছিলাম, হ্যাঁ লিখে দিয়েছিলাম। সুপ্ততাপে বস্তুর কি পরিবর্তন ঘটে? অবশ্যই সুপ্ততাপে অবস্থার পরিবর্তন ঘটে। জগতে এনট্রপির সর্বোচ্চ অবস্থায় পৌঁছালে সব কিছুর উষ্ণতা এক হয়ে যাবে। কর্ণচক্রের তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অবশ্যই তাপ গ্রাহকে তাপ বর্জিত হয়। আচ্ছা, এই কথাটার জন্য আমি একটা ছোট্ট ব্যাখ্যা করি, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। দেখো এখানে তুমি যখন পারবা তখন হচ্ছে Q1 একটা পরিচয় পাবা এবং একটা পরিচয় পাবা Q2। তো Q2 এর পরিচয় হচ্ছে তাপ গ্রাহক, ভালো করে বুঝবা, ঠিক আছে। আর সরি, তাপ উৎস। Q1 মানে হচ্ছে তাপ উৎস, ভালো করে বুঝবা, তাপ উৎস। আর Q2 মানে হচ্ছে তাপ গ্রাহক, গ্রাহক, ঠিক আছে। আচ্ছা, তাপ উৎস কি করে? তাপ উৎস হচ্ছে গ্রহণ করে, ভালো করে বুঝবা। কি বললাম? গ্রহণ করবে। আর তাপ গ্রাহক হচ্ছে বর্জন করবে, বর্জন, বর্জন। তাহলে গ্রহণ বা শোষণ একই কথা। তাহলে উৎস হচ্ছে গ্রহণ বা শোষণ, বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে বর্জন। তো এটা লেখা আছে যে তাপ গ্রাহকের তাপ কি হয়? বর্জিত হয়। তাহলে এখন সেম জিনিস আমি যদি তোমাকে সেম জিনিসটা বোঝাই, ধর আমি তোমাকে T1 দিয়ে বললাম, তার মানে কি T1? T1 মানে হচ্ছে তাপমাত্রা উৎস, ঠিক আছে, ভালো করে বুঝো। তাপমাত্রা উৎস যেটাকে আমরা T1 বলতেছি, ওকে। আর T2 মানে হচ্ছে তাপমাত্রা গ্রাহক, তাপমাত্রা গ্রাহক যাকে আমরা T2 বলতেছি। মনে থাকবে? তো এই বিষয়গুলো খুব সুন্দর করে জাস্ট দেখবা, আমি যা যা পড়াইতেছি ভাই খুবই সুন্দর করে পড়ো, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, কোন গ্যাসকে রোধতাপীয় প্রক্রিয়া সংকুচিত করলে নিচের কোনটি ঘটে? অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা উভয় বৃদ্ধি পায়। যে থার্মোমিটারের সাহায্যে 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা মাপা যায় তাকে কি বলে? থার্মিস্টার। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। যে থার্মোমিটার সাহায্যে 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মাপা যায়। যে কোনো পদার্থের তরল অবস্থার তাপমাত্রা কঠিন অবস্থার চেয়ে বেশি। প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। একজন সুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা হচ্ছে 309 কেলভিন হতে হবে। সেলসিয়াস স্কেলে মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মনে রাখবা। এবং সমষ্ণ রেখার ঢাল রোধতাপীয় রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া? ইয়েস, +1/গামা। ওই যে আমি বললাম না খাড়া, সেটা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। +1/গামা, +1/গামা। ওকে, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা একটু দেখে নিব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি? অবশ্যই DQ = DU + DW, এটা নিয়ে কোনো সমস্যা নাই। শক্তির নিত্যতার সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? অবশ্যই প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিসের মধ্যে সম্পর্ক তৈরি করে? আবারও দেখো তাপ শক্তির কাজ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী W = Js, আমি কিন্তু অলরেডি ব্যাখ্যা করেছি। কোনো তাপগতীয় প্রক্রিয়ার একটি সিস্টেমের আয়তন বৃদ্ধি পায় কিন্তু পরিপার্শ্বের সঙ্গে তাপের আদান প্রদান হয়নি। এক্ষেত্রে নিচের কোনটি সত্য? সিস্টেমটি শীতল হবে, সিস্টেমটি কী হবে? শীতল হবে। এবার আসো, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপরে? এই যে তাপমাত্রা, দেখছো কতবার আমি এটা লিখে দিচ্ছি কিন্তু দেখো আবার আসছে। আচ্ছা, কোনো বিচ্ছিন্ন সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থাকে কি বলে? তাপগতীয় সাম্য অবস্থা বলে। তাপগতীয় কোনো প্রক্রিয়া গ্যাসের তাপমাত্রা স্থির থাকে তাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন কি হবে? সমষ্ণ হবে। সমষ্ণ প্রক্রিয়া দেখো এটা লিখে দিচ্ছি, PV = K, PV = K, দেখো চলে আসছে। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম ও সিস্টেমের বাহিরের মধ্যে তাপ প্রবাহিত হয় না তাকে কোনোটাই কি বলে? রুদ্ধতাপীয় বলে। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে সত্য নয়, গ্যাসীয় অন্তর্নিহিত শক্তিটা স্থির থাকে, গ্যাসীয় অন্তর্নিহিত শক্তি স্থির থাকে, এটা সত্য নয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার আসো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটি স্থির থাকে? অবশ্যই এন্ট্রপি, অবশ্যই এন্ট্রপি। ওকে, সাইকেলের টায়ার হঠাৎ কেটে গেলে টায়ারের ভিতরে বাতাস প্রসারিত হয়, এই প্রক্রিয়াটা কি বলা হয়? এটা হচ্ছে যে অ্যাডাইবেটিক। ওকে, রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আয়তন ও তাপমাত্রার সম্পর্ক দেখো, টিভি লিখে দিলাম, কি কিছুক্ষণ আগে লিখে দিয়েছি, এটা লিখে দিলাম না, টিভি Γ-1। রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল গ্যাস থাকে তার নাম কি? ফ্রেয়ন। তাপগতিবিদ্যার কোন সূত্র কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন তৈরি করা হয়? সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। শক্তির অপচয়ের ধারণা কে দিয়েছে? লর্ড কেলভিন। কতবার বলবো? লর্ড কেলভিন। আচ্ছা, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে সঠিক কোনটা? অবশ্যই DLS এর মান 0, মানে এন্ট্রপির ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে? এটা হচ্ছে 0 হচ্ছে। প্রত্যাবর্তী রুদ্ধতাপীয় প্রক্রিয়া ভৌত রাশি স্থির থাকে তাকে কি বলে? এন্ট্রপি বলে। 1 ক্যালোরি 4.2 জুল। নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? তাপ। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে CP আর CV, এখানে X দেওয়া আছে, ধরে নিচের কোন সম্পর্কটি ওই গ্যাসের? অবশ্যই মনে রাখবা যে আমি যেমন তোমাকে বলে দিলাম যে সব সময় মনে রাখবা যে সিপি বড়, ঠিক এই ক্ষেত্রে সিভি, এই যে দেখো আর X-1, এখানে আমি X ধরেছি, এখানে আমার গামা হবে, সো Γ-1 মানে X এর জায়গাটা আমি এখানে মানে গামা একই কথা বলা হয়েছে। তাহলে এইটাও মনে রাখবা যে সিভি, ঠিক আছে। এটা না খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা চলে আসতে পারে যে নিচের কোন সম্পর্কটি সঠিক মূলের জন্য। সো প্লিজ ভাইয়া এটা একটু ভালো করে দেখিও, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো।
তো স্থির তড়িতে যাওয়ার আগে স্থির তড়িৎ সম্পর্কে আরও কিছু কিছু জিনিস আমি একটু এক্সপ্লেন করতে চাই, সেই জিনিসগুলো তুমি আগে বুঝো, দেন এই অধ্যায়ে আমরা আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। তো দেখো, স্থির তড়িৎ, স্থির তড়িৎ অধ্যায়টা পড়তে গেলে এখান থেকে আসলে ম্যাথ আসবে, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু কিছু কিছু থিওরি, খুবই গুরুত্বপূর্ণ থিওরি আছে, যে থিওরিগুলো এখন আমি তোমাদের পড়িয়ে দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা, প্রথমত আসলে তড়িৎ। তড়িৎ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলতড়িৎ, একটা হচ্ছে স্থির তড়িৎ। একটা হচ্ছে চলতড়িৎ, আরেকটা হচ্ছে স্থির তড়িৎ। পরিবাহী, এখন দেখো পরিবাহী মানে বুঝতে পারছো, যার মধ্যে বিদ্যুৎ পরিবহন করে। সো তামা, রূপা, সকল ধাতু, মানবদেহ এবং অ্যাসিড যা আছে এগুলো হচ্ছে পরিবাহী। অর্ধপরিবাহীর সংজ্ঞা, মানে অর্ধপরিবাহীর হচ্ছে উদাহরণটা জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ক্যাডমিয়াম। ঠিক আছে, একটু বাংলিশ হয়ে গেছে। অন্তরক, ঠিক আছে, অন্তরক কাঁচ, প্লাস্টিক, সিরামিক, রেশম ও রাবার, এই জিনিসগুলো তোমাকে না ভালো করে দেখাই লাগবে। ঠিক আছে, এগুলো কিন্তু চলে আসতে পারে। ওকে, তারপরে আসো, দেখো আরও কিছু জানা লাগবে, কিছু ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান। এখন আসো, ডাই ইলেকট্রিক ধ্রুবক কি? ডাই ইলেকট্রিক ধ্রুবককে বলা হয় কে। সো কে এর মানগুলো তোমাকে জানা লাগবে। এখন বায়ুর কে এর মান হচ্ছে 1.005, কাগজের মান হচ্ছে 3.5, ক্লোরিনের হচ্ছে 2.0, শূন্যস্থানের মান হচ্ছে 1.0, কাচের মান হচ্ছে 5.10। সো এটা কোনোভাবে ভোলা যাবে না। এই অধ্যায় থেকে তোমার সংখ্যাগত মানগুলো তোমাকে একটু দেখতে হবে, সংখ্যাগত মানগুলো তোমার দেখা লাগবে, বুঝতে পারছো? তো দেখো, মিউ নট 8.854, এই জিনিসটা খুব সুন্দর করে দেখো, 10^12 c² পার নিউটন পার মিটার স্কোয়ার। বলবে যেটার এককটা কত, তখন তুমি সুন্দর করে বলে দিবা প্রবেশ্যতা বা পারমিটিভিটি। এবার 1 কুলম্ব মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার গুণ হচ্ছে 1 সেকেন্ড, দ্যাটস ওয়াই আমরা কিউ মানে আবার আইটি পাই। আচ্ছা, তড়িৎ বিভবের মাত্রা, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তড়িৎ বিভবের মাত্রাটা সুন্দর করে একবার দেখে নিও। হ্যাঁ, এবার এখান থেকে তোমার ধারক সম্পর্কে একটা ভালো ধারণা রাখা লাগবে। ধারকের ব্যাপারটা কি, যে তোমার হচ্ছে যে ধারকের একক। সো ধারক এর একক অবশ্যই মাথায় রাখবে, এটা হচ্ছে ফ্যারাডে, এটা হচ্ছে ফ্যারাডে। আচ্ছা, ধারকের একক হচ্ছে ফ্যারাডে, আচ্ছা, বা মাইক্রোফ্যারাডে। একক হচ্ছে ফ্যারাডে বা মাইক্রোফ্যারাডে। আচ্ছা, তাহলে 1 ফ্যারাডে, ঠিক আছে, 1 মাইক্রোফ্যারাডে মানে হচ্ছে সবাই জানো 1 গুণ 10^6 ফ্যারাডে। সো এগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আসো ধারকের সূত্র। ধারককে আমরা কি বলি? সি, মানে কিউ/ভি। এটা যেমন সত্য, তেমন দেখো এই ধারকের ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি মনে রাখা লাগবে সমবায়। সো ধারকের সমবায় হওয়ার হচ্ছে 2টা। ধারকের সমবায় কয়টা? ধারকের সমবায় কিন্তু ভাইয়া 2টা, ঠিক আছে। ওকে, সেটা কি কি বলো তো? একটা হচ্ছে শ্রেণী এবং আরেকটা হচ্ছে সমান্তরাল। তো ধারক থেকে, আচ্ছা আমি আরেকটা ছোট্ট এশিওর করে দিই, যে ধারক থেকে যদি প্রশ্ন আসে, তুমি 100% শিওর থাকো যে ধারকের যে সার্কিটটা আছে সেখান থেকে প্রশ্ন আসবে। কিন্তু এরপর আমরা অধিক কনফিডেন্স হওয়ার জন্য আমরা কিছু প্রশ্ন দেখব, আমরা কিছু থিওরির কিছু ইনফরমেশনগুলো জানবো। তবে এখান থেকে ম্যাথ আসতেছে, এটা আমি 100% তোমাকে বলে দিই, মানে স্থির তড়িৎ এবং চলতড়িৎ থেকে। আচ্ছা, তো দেখো শ্রেণী সমবায় এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়, ঠিক আছে। তো সমান্তরাল সমবায়ের যে ব্যাপারটা, রোধের সাথে কিন্তু উল্টা ভাইয়া, রোধের সাথে কিন্তু উল্টা। তো সেটা কি? সিএস, আর এটা হচ্ছে সিপি। তাহলে এটা হবে কি জানো তো? 1/C1, 1/C2, 1/C3, এবং এভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, বুঝতে পারছো? এইভাবে চলতে থাকবে। আর সিপির ব্যাপারটা C1 + C2 + C3, এইভাবে CN পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি ধারকের সমবায় কিন্তু 2টা, এবং এককটা কি বললাম ভাইয়া? ফ্যারাডে, ঠিক আছে। আচ্ছা, 1 ফ্যারাডে মানে কিন্তু 96,500 কুলম্ব, এইটা প্লিজ মনে রেখো। আচ্ছা, এরপরে ভি মানে হচ্ছে ইডি, সো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং এই অধ্যায় থেকে প্রাবল্য, তারপরে হচ্ছে বিভবের যত একক আছে, প্রাবল্য, বিভব, এই যে এককগুলো আছে না, এই এককগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে প্লিজ, এককগুলো একটু দেখো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আসে? 1/4 পাই অ্যাপসোলের নট, এটার মান হচ্ছে কত? 9 গুণ 10⁹, এটা তোমাকে মাথায় রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, সূত্রগুলো যদি আমরা দেখি, তাহলে এফ এর সাথে তোমার হচ্ছে যে সূত্র ছিল Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এফ প্রপোর্শনাল 1/d²। তার মানে কি, যে তোমার হচ্ছে বলের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি F1/F2 d2², আর এটা হবে d1²। তো এই জিনিসগুলো তোমাকে না খুব ভালো মতন দেখা লাগবে ভাইয়া, মানে এই অধ্যায় থেকে না ম্যাথ আসার পাশাপাশি জাস্ট এই জিনিসগুলো একটু দেখো, ঠিক আছে। আর এই সূত্রটা সবচেয়ে বেশি গুরুত্ব দিও, ছোটোখাটো ম্যাথ চলে আসে ভি মানে হচ্ছে ইডি দিয়ে, বুঝছো? এই সূত্র দিয়ে সবচেয়ে বেশি আসার গুরুত্বপূর্ণ।
এই সূত্রতে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে, ভি মানে এটি। তাহলে এখানে হচ্ছে তুমি Q1 Q2 বাই হচ্ছে ডি স্কয়ার, তুমি এটা করে ফেলবা। ওকে, আচ্ছা তাহলে আমি কি বললাম, কি ডাইইলেকট্রিক ধ্রুবক, এই ডাইইলেকট্রিক ধ্রুবকের যে মানগুলো বলে দিলাম না, এই মানগুলো না খুব সুন্দর করে একবার করে রিভাইজ করে দিও। আর তেমন কিছু এখান থেকে করা লাগবে না। এই অধ্যায়টা যেহেতু ম্যাথমেটিক্যাল একদম টার্মের অধ্যায়, তো চলো এই অধ্যায় থেকে বেশি কথা বলার কিছু নেই। এই অধ্যায় থেকে জাস্ট প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে, মানে আমি যেগুলা না বললে নয়, হুদাই যেগুলো পড়ে সময় নষ্ট হবে সেই জিনিসের সাথে আমি নাই। তড়িৎ বিভবের সংজ্ঞায় অসীম দূরত্বকে বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুর দূরত্ব, এটা তোমাকে সুন্দর করে বোঝা লাগবে। তার মানে আমি যদি একটু ছোট্ট ব্যাখ্যা দিই, তড়িৎ বিভবের সংজ্ঞায় তার মানে কি, দেখো এখান থেকে ধরো তুমি বাইরে চলে যাচ্ছ, তো এটা অসীম, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে যে বলেছে যে তড়িৎ ক্ষেত্রে, মানে এখন তড়িৎ ক্ষেত্রে মানে কি, ধরো এই পর্যন্ত আকর্ষণ মানে কাজ করে, এর মধ্যে একটা এই এলাকাটা তড়িৎ ক্ষেত্র, এখন এর বাইরে যে কোনো জায়গায় সেটা হচ্ছে অসীম। আচ্ছা, ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহৃত হয়? অবশ্যই পরিবর্তনীয়। 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন চার্জ থাকবে? 6.25। দেখো এটা একদম মুখস্থ রাখবা, 6.25 10⁸18 ইলেকট্রনের। নিচের কোন সমীকরণের বিভব পার্থক্য প্রাবল্যের মধ্যে? দেখো এই দেখো আমি আবারও বলছি তোমাকে যে ভি মানে ইডি, হ্যাঁ এইটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। আধান ও বিভবের গুণফলের এককে কি বলে? জুল বলে। এখানে গুণফল হয়ে গেছে, গুণফল ঠিক করে নিও। একটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব ও পাতদ্বয়ের ক্ষেত্রফল 2 গুণ বৃদ্ধি করলে ধারকত্ব কি হবে? অপরিবর্তিত থাকবে। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। এই বুঝছো তোমরা? অপরিবর্তিত থাকবে। দেখো ওই যেটা আমি বললাম যে ধারকের থেকে কোশ্চেন কিন্তু হয়েছে। সমান্তরাল ধারকের ধারকত্ব বৃদ্ধির জন্য পাতদ্বয়ের ক্ষেত্রফল হ্রাস করা যেতে পারে। তড়িৎ বলরেখার ধর্ম কোনটি? তড়িৎ বলরেখার ধর্ম হচ্ছে গিয়ে তোমার দুটি বলরেখা পরস্পরকে ছেদ করবে না। কোনটিকে ইলেকট্রনের আধান হিসেবে গণ্য করা হয়? মাটি। একই মানের তিনটি ধারক সমান্তরাল সংযোগ ধারকত্ব শ্রেণীবদ্ধ সংযোগের ধারকত্বর কত গুণ? অবশ্যই 9 গুণ। কত গুণ? তিনটা থাকলে তার সাথে স্কয়ার করে দেবা, 9 গুণ। আম্বার শব্দের অর্থ কি? পাইন গাছের আঠা। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আম্বার শব্দের অর্থ কি? পাইন গাছের আঠা। বৈদ্যুতিক চার্জ সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, এই তথ্যটি কে প্রদান করেছেন? বিজ্ঞানী ফ্যারাডে। প্রবেশ্যতার একক হলো, এই কিছুক্ষণ আগে বললাম না, সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। লিডেন জার কি? অবশ্যই তড়িৎদ্বার। ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে দ্বিতড়িৎ স্থাপন করা হলে ধারকত্বের কি পরিবর্তন ঘটে? অবশ্যই ধারকত্ব বেড়ে যাবে। এবং একটি চার্জিত ধারকের শক্তি হলো হাফ সি স্কয়ার। তোমাদের একটা জিনিস নিয়ে আলোচনা করতে আমি ভুলে গেছি, যে হ্যাঁ এখানে আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, ধারকের সঞ্চিত শক্তিগুলো। তো ধারকের সঞ্চিত শক্তিগুলো কি? একটা হচ্ছে ইউ মানে হাফ সি স্কয়ার, ঠিক আছে, একটা হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই সি, এবং আরেকটা হচ্ছে হাফ কিউভি। সো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা এবার আসো, কোনো সংযোগের জন্য কার্যকর ধারকত্ব হ্রাস পায় কোথায়? সিরিজে। চার্জ প্রবাহের হারকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ। ঠিক আছে, কোনো যান্ত্রিক কৌশলের সাহায্যে চার্জ সঞ্চয় করা যায়? অবশ্যই। দেখো ধারক কিন্তু চার্জ সঞ্চয় করে, এটাও মনে রেখো, ধারক চার্জ কি করে? সঞ্চয় করে ভাইয়া, প্লিজ কেউ ভুলো না। চার্জ সর্বদা বস্তুর বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। একটি গোলকের কেন্দ্রে বিভবের মান কত? পৃষ্ঠের বিভবের সমান। সমবিভব তল এবং তড়িৎ প্রাবল্য একে অন্যের অবশ্যই কি? একে অন্যের অবশ্যই সমান্তরাল। কাচের তড়িৎ মাধ্যমাঙ্ক কত? 5.10। আমি কিন্তু অলরেডি আগেই ব্যাপারগুলো মানে ব্যাখ্যা করেছি। 1 মাইক্রো অ্যাম্পিয়ার হলো 10⁻⁶, সেটাও ব্যাখ্যা করে ফেলেছি। তড়িৎ বলরেখার অবতারণা করেন কে? ফ্যারাডে, সেটাও কিন্তু বলেছি। কোনটি দিক রাশি? চৌম্বক প্রাবল্য। কোনো পরিবাহকের ভেতরের প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে কি বলা হয়? ধারকত্ব, তাকে ধারকত্ব বলা হয়। ঠিক আছে, এবার কুলম্বের নীতি অনুসারে দুটি চার্জের গুণফল যত বাড়বে চার্জের মধ্যে বল কি হবে? অবশ্যই তত বাড়বে। ওকে আসো, এবার আসো শূন্য, আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। শূন্যস্থানের ভেদন যোগ্যতা কত? 8.854। এটা কতবার বলবো? এটা কতবার বলবো? আমি কিন্তু লিখে দিচ্ছি 8.854 10⁻12 সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, 1/4 পাই। এটার মান কত? দেখো আমি কিন্তু এটাও বললাম 9 গুণ 10⁹9। আমি এককটা বলতে ভুলে গেছিলাম, এককটা লেখা আছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। তড়িৎ ভেদন যোগ্যতার একক, এটাকে আর বলা লাগবে, এগুলো কিন্তু আসছে। প্রবেশ্যতার একক আসছে, আলোচনা করলাম কেবলই। তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। দেখো এগুলা কি সব একদম কোশ্চেন, বুঝছো? এগুলো আমি সব বেছে বেছে দিচ্ছি। আচ্ছা এরপরে তড়িৎচালক বলের একক কোনটি? সো এই যে দেখো নিউটন মিটার এক নিচে আছে। তড়িৎ বিভবের সঙ্গে অসীম দূরত্ব বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দু দূরত্ব। কিছুক্ষণ আগে কিন্তু কোশ্চেনটা ছিল তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ। আমি কিন্তু তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ আমি বোর্ডে অলরেডি লিখে দিয়েছিলাম। দেখো এখানে সুন্দর করে লেখা আছে। একটি ক্যাপাসিটর কাজ করে এসি সার্কিট, এইটা মনে রাখো, একটি ক্যাপাসিটর কাজ করে কি? এসি সার্কিট। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে ধারক কি হিসেবে কাজ করে? অবশ্যই শর্ট সার্কিট হিসেবে কাজ করে, এটা মনে রাখবা। একটি আয়ত ধারকের
শক্তি সঞ্চিত থাকে হচ্ছে প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণ কোন ধারক ব্যবহৃত হয়? পরিবর্তনীয়। ওকে, একটি সমান্তরাল পাত ধারকের একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তির একক কোনটি? অবশ্যই দেখো সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, জুল পার মিটার কিউব বা নিউটন মিটার স্কয়ার। একটি সমান্তরাল পাত ধারকের আহিত করার পর ব্যাটারি থেকে বিমুক্ত করা হলে যদি ধারকের পাত দুটি একটি অন্তরক হাতল দ্বারা সরানো হয় তবে পাত দুটির বিভব পার্থক্য বৃদ্ধি পাবে। ধারকের ধারকত্ব কিসের উপর নির্ভর করে না? অবশ্যই পাতের চার্জ। একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের সঞ্চিত বৈদ্যুতিক বিভব পার্থক্যের পরিমাণ বৃদ্ধি পাবে, দুই প্লেটের মধ্যে দূরত্ব বেড়ে যায়। একটি ক্যাপাসিটর দ্বারা অর্জিত চার্জের পরিমাণ সরাসরি কোনটির সমানুপাতিক? অবশ্যই বৈদ্যুতিক বিভব। মাধ্যমে প্রতিটি পরমাণু একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়, তাকে কি বলা হয়? ডাইইলেকট্রিক। বৈদ্যুতিক ফ্লাক্সের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, কুলম্ব। ঠিক আছে, একটি গাউসীয় তল দ্বারা একটি তড়িৎ দ্বিমেরু আবদ্ধ তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সকে হবে 0। একটি ধনাত্মক চার্জযুক্ত বস্তু হলো ইলেকট্রন হারিয়েছে, ইলেকট্রন হারিয়েছে। তড়িৎ অধ্যায় পড়ার আগে এটাও বলে দিই যে এখান থেকেও আসলে বর্তনীর থেকে কোশ্চেন তুমি কমন পাবা, আমি আশা করতেছি 100%। আমি এর আগে অ্যানালাইসিস করে বলেছি, কিন্তু কিছু বিষয় তোমাকে আবার জানা লাগবে যেগুলো চলে আসতে পারে, তো সেই জিনিসগুলো আগে জানাবো। চলো আগে একটু জেনে আসি, ঠিক আছে? আচ্ছা, তো চলো তড়িতের প্রথমেই আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রোধের বিপরীত রাশির নাম হচ্ছে পরিবাহিতা। সো এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এই টাইপের বিষয়গুলো কিন্তু চলে আসে। তাহলে কি রোধের বিপরীত রাশি হলো কি? পরিবাহিতা। তো পরিবাহিতার একক জি মানে 1/r, পরিবাহিতার একক সিমেন্স। ঠিক আছে, তারপরে দেখো MHO, তারপর হচ্ছে ও পার ওহম। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। এখন কালার কোড, এই জিনিসটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। তো কালার কোড মনে রাখার জন্য তুমি কি করবে? একটা ছন্দ মনে রাখবে, বি রয়। ঠিক আছে, গ্রিন বয়, গ্রিন বয়। ঠিক আছে, ভেরি গুড ওয়ার্কার, গুড ওয়ার্কার। আচ্ছা, তো দেখো এই যে গুড ওয়ার্কার আমি বললাম যে বিবি রয়, গ্রিন বয়, ভেরি গুড ওয়ার্কার। তো এই যে কথাটা তোমাকে বলা হলো এটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক। আচ্ছা, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে ব্রাউন। কালার কোডগুলো মানগুলো তোমাকে মাথায় রাখলে। এটা হচ্ছে রেড। আচ্ছা, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো। ওকে, আর এটা হচ্ছে গ্রিন, গ্রিন, এটা হচ্ছে গ্রিন। আচ্ছা বয়, এটা হচ্ছে কি তোমার ব্লু, এটা হচ্ছে ব্লু। বেরিতে হচ্ছে ভায়োলেট, ভায়োলেট, ভায়োলেট। আচ্ছা, এটা তো হচ্ছে গ্রে, আর এটা হচ্ছে হোয়াইট। তো দেখো এগুলা কোড তুমি কি করে মনে রাখবা? কালার কোডের বিষয়টা যারা এখনো জানো না তারা আজকের ক্লাসটা দেখলে বুঝে যাবে। সো এটা তুমি মনে রাখবা কি করে? ব্ল্যাকের হচ্ছে 0 থেকে শুরু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তারপরে ইয়েলো এটা হচ্ছে 4, গ্রিন হচ্ছে তোমার 5। ঠিক আছে, বি রয়। ওকে, তাহলে এটা হচ্ছে রেড হচ্ছে 2, অরেঞ্জ হচ্ছে 3, ইয়েলো হচ্ছে 4, গ্রিন হচ্ছে 5, ব্লু হচ্ছে 6। ঠিক আছে, ভায়োলেট মানে বেগুনি হচ্ছে 7। ঠিক আছে, গ্রেতে হচ্ছে ধূসর, ধূসর হচ্ছে তোমার 8, আর হোয়াইট হচ্ছে 9। এই কোনটা কি কালার তো বোঝার কথা। ব্ল্যাক মানে তো অবশ্যই জানো, এটা তো না জানো না যে কালো। হ্যাঁ, এরপরে হচ্ছে ব্রাউন, ব্রাউন মানে হচ্ছে বাদামি, ব্রাউন মানে হচ্ছে বাদামি। রেড হচ্ছে কি? রেড হচ্ছে লাল। আচ্ছা, অরেঞ্জ মানে কমলা, অরেঞ্জ মানে হচ্ছে কমলা। তারপরে কি থাকে? ইয়েলো, হলুদ। আচ্ছা, এগুলো তো জানো, সবুজ, নীল। তারপরে হচ্ছে যে বেগুনি, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, এটা অনেকের মাথায় নাও থাকতে পারে। ওকে, তারপরে হচ্ছে গ্রে মানে ধূসর, এবং হোয়াইট মানে হচ্ছে সাদা। আচ্ছা, এবার সহনশীলতার মান হচ্ছে মনে রাখবা, সহনশীলতার সোনালী হচ্ছে 5%, সোনালী হচ্ছে কত পার্সেন্ট? 5%। রূপালী হচ্ছে 10%, রূপালী হচ্ছে 10%, মনে থাকবে? তাহলে সোনালী 5%, রূপালী 10%। ঠিক আছে, আর বর্ণহীন, বর্ণহীন এটা হচ্ছে 20%। তো এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, হ্যাঁ। সো যার জন্য আমি বলা। এখনও সেখান থেকে আর কি আসতে পারে? এখান থেকে আসতে পারে রোধের সূত্রগুলো, হ্যাঁ, রোধের সূত্র। সো রোধের সূত্র তোমার ওখান থেকে জাস্ট থিওরিগুলো একটু দেখবা। রোধের সূত্র কি বলেছে? ভি মানে হচ্ছে IR। তো আয়ের সাথে ভি এর সম্পর্ক কি? সমানুপাতিক, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো তালন বেগটা একবার দেখবা, তালন বেগ। তারপরে হচ্ছে প্রবাহ ঘনত্ব, এগুলোর এককগুলো একবার দেখে রাখবা, হ্যাঁ। প্রবাহ ঘনত্ব, সেই জিনিসগুলো দেখবা। তো আরেকটা আসবে রোধের সম্পর্ক, রোধের সূত্র। সো রোধের সূত্র থেকে কি কি হতে পারে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি। আর প্রপোর্শনাল এল। ঠিক আছে, আর প্রপোর্শনাল 1/a। তার মানে কি? এল এর সাথে মানে দৈর্ঘ্যের সাথে হচ্ছে রোধের সম্পর্ক সমানুপাতিক, আর ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক।
দ্যাটস ওয়াই এখান থেকে যখন আমরা একটা করে নিব তখন কিন্তু এখানে আমাদের কি চলে আসে বলো তো, এইখানে উঠাই দিলে একটা কিন্তু রো চলে আসে, মানে উপাদানের ঘনত্ব। সো এইটা তো বিষয়টা হচ্ছে এরকম। সো আর ইজ ইকাল টু রো এল বাই হচ্ছে এ। তো এখান থেকে আমি তোমাকে যা বের করতে বলি সেটা তুমি বের করে দিবা। তো এই জিনিসগুলো না একটু প্লিজ মনে রেখো, হ্যাঁ। আর কিছু বিষয়গুলো আছে তো এখান থেকে বেশি চলে আসে। তো ভি মানে ইডি, ওটা তো আমি বললাম। তো এখান থেকে চলে আসে এবং এখানে কিছু সূত্র তুমি কমন পাবা আই স্কোয়ার আর টি দিয়ে। তারপর এখানে ক্ষমতা সবচেয়ে বেশি বের করতে বলা হয় ভি স্কোয়ার বাই আর টি, যেটা আমি ম্যাথে অলরেডি দেখাই দিব ক্ষমতা। তারপরে তোমার হচ্ছে যে ভিআইটি। সো এগুলো একটু আসে, এগুলো আমি দেখাই দেবো। সো এখন আসো, এখান থেকে আসার সম্ভাবনা বেশি আসলে বর্তনী, আর নাহলে ছোটোখাটো কয়েকটা ম্যাথ, সেগুলো হচ্ছে ক্ষমতার ম্যাথ, নাহলে বিদ্যুৎ বিল, এর বাইরে কিন্তু আসবে না। কিন্তু থিওরি আসার জায়গাটা যদি তুমি দেখতে যাও, থিওরি আসার সম্ভাবনা খুবই কম। তারপরে আমরা কিন্তু দেখবো, হ্যাঁ, আমরা এরকম করবো না, জেলা করবো, মানে এমনভাবে প্রিপারেশন নেবো যেন কোনো কিছু আমাদের রিভাইজটা হয়ে যায়। আর আমি যা পড়াচ্ছি তুমি যে দুইটা ভিডিও আমার বারবার দেখো দেখো রিভাইজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসো পড়া শুরু করি। তাপমাত্রা স্থির থাকলে কোনটি ওহমের সূত্র? অবশ্যই ভি মান আই আর, কেবলই বললাম, দেখো অলরেডি চলে আসছে। তারের প্রস্থচ্ছেদে দ্বিগুণ করা হলে এর রোধ কত হবে? অবশ্যই অর্ধেক হবে, কারণ ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। এটি আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ওহম? 0। ওহমের সূত্র কোনটি? দেখো আবারও আই আর ভি ওয়ান মাইনাস ভি টু। একটা কথা মনে রাখবা, ভি ওয়ান মাইনাস ভি টু মানে সবসময় বিভবের ব্যাপারটা হচ্ছে কি, যে তোমার নিম্ন থেকে উচ্চের দিকে যাওয়া, ঠিক আছে, যে ভিএ মাইনাস ভিবি, ভিবি মাইনাস ভিসি, বিষয়টা এরকম। ওকে, তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহের রোধ হচ্ছে হ্রাস পায়। কি নির্ণয়ে পটেনশিওমিটার ব্যবহৃত হয় না? চার্জের পরিমাণ নির্ণয়। তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। অ্যামিটার, এগুলো একটু মনে রাখো। দেখো এখান থেকে যে থিওরিগুলো আসছে না, খুব সহজ, মানে এখান থেকে খুবই কম আসে। বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহের ব্যাসার্ধ অর্ধেক করা হলে কোন রোধ হবে? 4 গুণ হবে। কোনো যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি পরিমাপ করা যায়? পটেনশিওমিটার। যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে কি বলে? অ্যামিটার। 1 ইলেকট্রন ভোল্টের মান কত? 1.6 গুণ 10⁻19 জুল। যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে কি বলে? অ্যামিটার বলে। নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়? অবশ্যই টিন ও সীসা। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? এটা কাজ ক্ষমতা শক্তি অলরেডি বলেছে, আবার এখানে আছে, দেখো ভালো করে দেখে নিও। ক্যাডমিয়াম কোষ কি ধরনের কোষ? এটি একটি প্রমাণ কোষ, ঠিক আছে। ফ্যারাডে কত বললাম? আমি কিন্তু বলেছিলাম 96/500, দেখো চলে আসছে অলরেডি। লোকল্যান্স কোষের বিদ্যুৎ চালক বল কত? 1.45 ভোল্ট। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা। বৈদ্যুতিক বর্তনীতে বাল্বের কোন সংযোগ অধিক আলোর বিবরণ করে? সমান্তরাল সংযোগ। সরল তড়িৎ কোষে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। শক্তির বোর্ড অপারেট ইউনিট একক কত কিলোওয়াট ঘন্টা? সেটা হচ্ছে 1। বৈদ্যুতিক পাওয়ার কি পরিমাপ সঠিকের একক কোনটি? কিলোওয়াট। তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল 0 হয়? এই সূত্রটির নাম হচ্ছে কারশফের সূত্র। আচ্ছা, কারশফের সূত্র কয়টা একটু বলে রাখি ডিয়ার স্টুডেন্ট। কারশফের সূত্র কিন্তু হচ্ছে দুইটা, এটা একটু প্লিজ মনে রাখো। একটা হচ্ছে কেসিএল এবং আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে কেভিএল। তাহলে একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে কেসিএল এবং আরেকটা হচ্ছে কেভিএল। কেসিএল মানে হচ্ছে কারশফ, কারশফ, কারশফ কারেন্ট ল, কারশফ কারেন্ট ল, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি জানো তো? কারশফ ভোল্টেজ ল, কারশফ ভোল্টেজ ল। তো এই জিনিসগুলো সবগুলো হচ্ছে বীজগাণিতিক সমষ্টি কিন্তু শূন্য। আমি যে ছোট্ট করে একটু বলি, তো এটা হচ্ছে নোট। এই যে দেখো এখানে 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 এই যে এখানে বিদ্যুৎ চলে আসতেছে, এই যে দেখো এখানে চলে আসতেছে। ওকে, তো দেখো যারা প্রবেশ করবে তারা প্লাস, ধরো আমি এখানে সাপোজ তোমাকে I1 বললাম, এখানে আমি তোমাকে বললাম I2, আর এটা মনে করো বের হয়ে যাচ্ছে I3, এটা মনে করো হচ্ছে I4। তার মানে তুমি কি বলবা, এখানে কে কে প্রবেশ করতেছে? দেখো I1 আর I2, তাহলে I1 প্লাস হচ্ছে I2 প্রবেশ করলো। আচ্ছা, বের হয়ে যাচ্ছে কারা? মাইনাস I4 এবং মাইনাস I3, ঠিক আছে, সমান সমান 0। দ্যাটস মিন এটার বীজগাণিতিক সমষ্টি শূন্য বলা হয়। তাহলে I1 I2 মানে আমি কিন্তু I3 প্লাস I4 করতে পারবো চাইলে। দেখো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে সেই পরিবাহকের পরিবাহিতাকে কি বলে? সিমেন্স বলবে। নিরাপত্তা ফিউজে কোনো ধাতু ব্যবহার করা হয়? টিন ও সীসা। দেখো আবারও চলে আসছে। যে তারের কুণ্ডলিতে আবিষ্ট বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলে গৌণকুণ্ডলী, তাকে বলে গৌণকুণ্ডলী। তোমরা কিন্তু আমার সাথে সাথে রিভাইজ করে ফেলো, আমার ক্লাসটা যদি পুরো দেখো তোমার কিন্তু পড়া হয়ে যাবে, মানে এটা একদম সত্যি, বুঝছো। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাণ নির্ণয় করা যায় তার নাম হচ্ছে গ্যালভানোমিটার। শান্ট হচ্ছে নিম্নমানের রোধ, শান্ট হচ্ছে একটা নিম্নমানের রোধ, মনে রাখবা। তারপর তড়িৎ প্রবাহের ফলে থার্মো কাপড়ের সংযোগ স্থানে তাপের উৎপত্তি বা শোষণকে বলে হচ্ছে পেলশিয়ার ক্রিয়া। পোটেনশিওমিটারের সাহায্যে নির্ভুলভাবে মাপা যায় বিদ্যুৎ কোষের বিদ্যুৎ চালক বল। একটি ধাতব দ্বন্দ্বের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর বিভিন্ন অংশের তাপমাত্রা বিভিন্নতা
তাত্ত্বিক শোষণ বা উদ্ভব হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে শিবেক ক্রিয়া। তাপমাত্রায় কোনো পরিবাহের প্রস্তুতের ক্ষেত্রফল বৃদ্ধি করলে রোধ কী হবে, কমে যাবে। একমুখী বিদ্যুৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক হচ্ছে 0 হার্জ, কিলোওয়াট দ্বারা পরিমাপ করা হয় ক্ষমতা। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমান হয়। মিটার বীজের তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, মনে রাখবো 1 মিটার, ঠিক আছে। পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে কি বলে, রোধ বলে, তাকে কিন্তু রোধ বলে। আরেকবার একটু রিভাইজ করে নিব। প্রচলিত কারেন্ট বা বৈদ্যুতিক প্রবাহ হিসেবে সঠিক বর্ণনা করা সম্ভব একটি তার বরাবর ইলেকট্রনের তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই প্রান্তের বিভব পার্থক্যের অবশ্যই সমানুপাতিক, যেটা অলরেডি আমি আলোচনা করলাম। একটি সাধারণ সার্কিটের বৈদ্যুতিক প্রবাহ সার্কিট বরাবর সব স্থানে একই। 4টি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম পরস্পরের সমান্তরালে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে? অবশ্যই যেটা কম রোধ তার মধ্য দিয়ে, এটা সবাই তোমরা জানবা। ওহমের সূত্র নিম্নের কোনটি ক্ষেত্রে প্রয়োজন নয়? তাপমাত্রা পরিবর্তনশীল পরিবাহী। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্যে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চলে, সেই পরিবাহীর পরিবাহিতাকে বলা হয় 1 সিমেন্স। আচ্ছা, একটি রোধক সম্বলিত একটি সার্কিটের জন্য 9 ভোল্ট ব্যাটারি হয়েছে। 1.5 ভোল্ট ব্যাটারি দিয়ে 9 ভোল্ট ব্যাটারি প্রতিস্থাপন করা হলে বর্তমান প্রবাহকে কি হবে? উত্তর হচ্ছে প্রবাহ কমে যাবে। কোনো পরিবাহের মধ্য দিয়ে যদি প্রতি সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তবে তাকে কি বলে? অ্যাম্পিয়ার। 1 ক্যালোরি তাপের সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করলে সেটা বুঝতে পারছো 4.2 জুল। তাপের যান্ত্রিক সমতার মান হলো দেখো 4186, এটা সুন্দর করে মাথায় রাখবা। তাপমাত্রা থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া সম্ভব কোন ক্রিয়ার? শিবেক কিন্তু আবার এসে। আচ্ছা, কোনো পরিবারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের রাশিমালা হচ্ছে I²RT। এইচ মানে I²RT, কিছুক্ষণ আগে বলছে কিন্তু। কোনো পরিবাহের তড়িৎ প্রবাহের মান দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হচ্ছে 3 গুণ বৃদ্ধি পাবে। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। ওহম মিটার। রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না? তড়িৎ প্রবাহ। কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ করার বৃদ্ধি প্রস্তুতের ক্ষেত্রফল অর্ধেক হ্রাস করলে আপেক্ষিক রোধের পরিবর্তন একই থাকবে। একটি পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ভর করে উপাদানের উপর, তাপমাত্রার উপরে। একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রার প্রতি একক বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে তাকে রোধের উষ্ণতার সহগ বলে, ঠিক আছে। বা 20 নম্বরটা 5 বিউটি ইউনিট হচ্ছে, এটা কত 5 হবে 1 কিলোওয়াট ঘন্টা, এটা অলরেডি করানো হয়েছে। নিচের কোনটি যন্ত্রটির মাধ্যমে বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি পরিমাপ করা যায়? পটেনশিওমিটার। কোষের তড়িৎচালক বল মাপার যন্ত্রের নাম হচ্ছে পটেনশিওমিটার। যে যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য রোধ মাপা হয় তাকে কি বলে? মাল্টিমিটার। একটি তারের রোধ মাপার জন্য হুইটস্টোন ব্রিজ, তারপরে মিটার ব্রিজ, তারপরে পোস্ট অফিস বক্স, এগুলো কিন্তু মাথায় রাখবো। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজের সাহায্যে কি পরিমাণ করা যায়? অবশ্যই রোধ পরিমাণ করা যায়। তো ভৌত আলোক বিজ্ঞান দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়, এখান থেকেও আসার সম্ভাবনা ম্যাথ যতটা বেশি তার থেকে থিওরির পরিমাণটা বেশি। সো ম্যাথ যদি আসে তাহলে হচ্ছে ইয়ং দ্বিতীয়ের যে সূত্রগুলো আছে সেখান থেকে আসে, আর সেখান থেকে যদি না আসে তাহলে এখান থেকে যে থিওরি আসতেছে এটা মাস্ট, এটা আটকানোর কেউ নাই, বুঝছো? থিওরি আসবে ইনশাল্লাহ। প্লিজ একবার তোমাকে দেখতে হবে ভৌত আলোক বিজ্ঞানের। দেখো, তো এই জিনিসগুলো একটু মনোযোগ দিলে অনেক ভালো হবে। যে ই নট মানে আমরা সবাই জানি V0 সি মানে 1/, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাপসিলন নট আর মিউ নট, যার মান আমরা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড পেয়ে থাকি, ঠিক আছে। এই যে দেখো ভালো করে বুঝো। এবারে মিউ নটের মান হচ্ছে 4π × 10⁻⁷, ঠিক আছে। এইটা খুব মনোযোগ দিয়ে রাখবা। এরপরে আসো, পয়েন্টিং ভেক্টরের সম্ভাবনা খুবই বেশি। পয়েন্টিং ভেক্টরের একক আমি অলরেডি এগুলা দিয়েছি প্রশ্নে, তুমি দেখবা। তারপরে আমি আলাদা করে নোট করেছি, কারণ পয়েন্টিং ভেক্টর আসার সম্ভাবনা অনেক বেশি আছে। সো খুব চোখ সুন্দর করে বুলায় দেখে নিবা যে পয়েন্টিং ভেক্টর এখানে যত কিছু লেখা আছে, ওকে। এরপরে যেহেতু এখন সময় কম, এত কথা বলার দরকার নাই আমি বলে মনে করতেছি। এরপরে আসলে কণিকা তত্ত্বকার নিউটনের, তরঙ্গ তত্ত্ব হচ্ছে হাইগেন্সের, তারপরে তড়িৎ চুম্বকীয় তত্ত্বকার জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, কোয়ান্টাম তত্ত্বকার প্লাঙ্কের, ঠিক আছে। এইগুলো কিন্তু মনে রাখা লাগবে। এখন দেখো আরেকটা কি বলছি, বলছি দৃশ্যমান আলোর 7টি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমাগুলো একটু দেখবা। তড়িৎ চৌম্বক বর্ণালীর বিবরণ এবং তরঙ্গ দৈর্ঘ্যের যে মানগুলো আছে সেটা খুব সুন্দর করে ভাই দেখা লাগবে, এগুলো দেখা লাগবে। হ্যাঁ, আমার না কিছু করার নাই, এখানে দেখা লাগবে। আচ্ছা, গঠনমূলক ব্যতিচার। এখন দেখো, এটা তোমরা তো জানো যে ব্যতিচার দুইটা, একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে ধ্বংসাত্মক। তো এখানে ধনাত্মক লিখে ফেলেছি, এটা হবে ধ্বংসাত্মক। আচ্ছা, আশা করি এগুলো তোমরা জানো, ধ্বংসাত্মক। ওকে, তো খেয়াল করে দেখো কি বলতেছে, যে পদ পার্থক্য λ/2 এর, এটা কিন্তু দেখো জোড় বা যুগ্ম, ভালো করে বুঝো, এটা কিন্তু জোড়। হ্যাঁ, এটা কিন্তু জোড়। তাহলে পদ পার্থক্যটা তো আমরা জানি 2n λ/2, 2n λ/2, অলরেডি দেখবে এই টাইপের কোশ্চেন কিন্তু চলে আসবে। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে পদ পার্থক্য λ/2 ওটা যদি যুগ্ম হয় তাহলে এটা অবশ্যই কি হবে? অযুগ্ম বা বিজোড়। এবং এটার এই কারণে এটা কি হয়েছে বলো তো,
2n+1 λ/2। তো এই দুইটা না খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো, যার কারণে সুন্দর করে আমি লিখে রাখছি আর কি। ওকে, তো এগুলো না খুব ভালো করে দেখবা যে ভৌত আলোক বিজ্ঞান এখান থেকে থিওরি আসার সম্ভাবনা খুবই ভালো রকমের আছে। আমি আবারও বলতেছি, থিওরি আসার সম্ভাবনা অনেক ভালো করে আছে। তো ফ্রনপার, তারপরে হচ্ছে গ্রেটিং, অপবর্তন, ধ্রুবক, যা যা আছে মোটামুটি একবার ছোট ছোট করে দেখে নিবা, ঠিক আছে। তারপর ইয়ং দিচির যে সমীকরণগুলো আছে এগুলো খুব সুন্দর করে আরেকবার দেখবা। তো চলো, এখান থেকে যে থিওরি আসবে এটা মোটামুটি বলাই যায়। তবে ম্যাথ আসার সময় যদি ম্যাথ আসে, মানে ম্যাথ আসবে একটা, মানে বিষয়টা এরকম, যদি ম্যাথ আসে তাহলে ম্যাথই হবে, যদি থিওরি আসে থিওরি আসবে একটাই, মানে ডাবল বা এরকম আসবে না। সো এটা নিয়ে তুমি 100% কনফার্ম থাকতে পারো না, তোমাদের মধ্যে চলে আসবে। দেখো বলতে বলতে চলে আসছে, প্রথমেই আমরা কিছুক্ষণ এটা আলোচনা অলরেডি করতেছিলাম, অলরেডি চলে আসছে, দেখো খেয়াল করে। আচ্ছা, ইয়ং দ্বিচিরের পরীক্ষায় পর্দার কোনো বিন্দুর উজ্জ্বলতার শর্ত হচ্ছে a sin theta 2n λ/2। আচ্ছা, একটি তরঙ্গমুখী কণাগুলো দশা পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি কি বললাম, পয়েন্টিং ভেক্টর চলে আসছে, পয়েন্টিং ভেক্টর একক অলরেডি চলে আসছে, দেখো সুন্দর করে পড়ে নিবা। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? আলফা রশ্মি, ঠিক আছে। সাদা বস্তুর তুলনায় কালো বস্তুর ক্ষেত্রে সঠিক কোনটি? বেশি তাপ ও কম ঠান্ডা। তড়িৎচুম্বকীয় তত্ত্ব দ্বারা কোনটি ব্যাখ্যা করা যায় না? আলোক তড়িৎক্রিয়া। আলোক তড়িৎক্রিয়া হচ্ছে ব্যাখ্যা করা যায় না ভাই। কোনটি ফোটনের শক্তি সবচেয়ে কম? রেডিও ওয়েভ। বিপদ সংকেতের সবসময় লাল আলো ব্যবহৃত হয়? আলোর কোন নীতির সাহায্যে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আলোর বিচ্ছুরণ। আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যাদানকারী বিজ্ঞানী হচ্ছে আলবার্ট আইনস্টাইন। শূন্য মাধ্যমে আলোর বেগ নিচের কোনটি সমান? দেখো এটা কিন্তু কিছুক্ষণ আগেই দেখালাম। আচ্ছা, আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যার জন্য নোবেল পান হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আলোক এটা কিন্তু এটার জন্য ব্যাখ্যা পাই, মানে এটার জন্য কিন্তু নোবেল পাইছিলেন। আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যার জন্য নোবেল পান হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আলোর কম্পাঙ্কে একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করার প্রক্রিয়াকে বলে আলোর সমবর্তন, ঠিক আছে। কোন ঘটনাটি অনুপ্রস্থ তরঙ্গের বেলায় ঘটে কিন্তু অনুদৈর্ঘ্যের বেলায় ঘটে না? সেটা হচ্ছে অবশ্যই সমবর্তন। আলোকের অপবর্তনের ক্ষেত্রে বস্তু ও পর্দার মধ্যের দূরত্ব অসীম ও সসীম দুটি হতে পারে। জাল টাকা শনাক্তকরণে কোন তড়িৎ চুম্বকীয় রশ্মি ব্যবহৃত হয়? অবশ্যই ইউভি রশ্মি, ওকে, ইউভি রে। এরপর আসো, আলোর কণিকা তত্ত্বের প্রবক্তাকে আমি লিখে দিয়েছিলাম, হইলো, আসছে, দেখছো, নিউটন। কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিবহন করলে কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি? অবশ্যই লাল, অবশ্যই লাল। এটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই 18 নম্বরটা ভালো করে দেখবা। নিচের কোনটি বেতার তরঙ্গের উপরিভাগ নয়? সুর তরঙ্গ। আচ্ছা, কোনটি মৌলিক বর্ণ নয়? হলুদ। যখন আলোক উৎস ও পর্দার মধ্যবর্তী দূরত্ব সসীম থেকে থাকে তখন অপবর্তন হয়, সেটা হচ্ছে ফ্রেনেল, সেটা হচ্ছে ফ্রেনেল। ফটো ইলেকট্রনিক ইফেক্ট আলোর হচ্ছে কণাধর্ম নির্দেশ করে। একই তরঙ্গে দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য পাই এবং পথ পার্থক্য কত হবে? সেটা অবশ্যই λ/2 হবে। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 0.1 মিলিমিটার তা হলো গামা রে, ওকে। 1 আলোকবর্ষ 9.46 10^12 কিলোমিটার, এটা যে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। তো দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে যে 7 থেকে 4 × 10⁻⁷ মিটার, দেখে নিবা। এই যে কোন বর্ণের আলোকের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? অবশ্যই কমলা। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? সল্টার সাউন্ড। হলোগ্রাফি তৈরিতে কোন রশ্মি ব্যবহৃত হয়? লেজার রশ্মি, লেজার রশ্মি। এই যে হলোগ্রাফি দেখো না, লেজার রশ্মি। তরঙ্গর বিস্তৃতি হচ্ছে 5 থেকে 2500 মিটার। বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নমণ্ডল। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন তরঙ্গের কম্পনের ওপর যদি এমন শর্তারোপ করা হয় কম্পন কেবল একটি দিকেই সীমাবদ্ধ থাকে তাকে কি বলা হয়? আলোর সমবর্তন। কোন বিজ্ঞানীকে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা বলা হয়? ম্যাক্স প্লাঙ্ক। রুবি থেকে তৈরি লেজার রঙের হয় হচ্ছে লাল। বিকিরণ তাপের পরিমাণ কোন সত্যের উপর নির্ভরশীল? তরঙ্গ দৈর্ঘ্যের উপর, বিকিরণ তলের প্রকৃতি ক্ষেত্রফলের উপর এবং পারিপার্শ্বিক তাপমাত্রার উপর। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সুন্দর করে দেখে নাও, 6000 আর্মস্ট্রং থেকে 7400 আর্মস্ট্রং। খুব ভালো করে এগুলো মাথায় রাখবা। চলার পথে যে সমস্ত কণার সরণ সর্বাধিক ধনাত্মক তারা হচ্ছে তরঙ্গ শিশু। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ কি নামে পরিচিত? গামা রশ্মি। তরঙ্গের উপর অবস্থিত সমদর্শী সম্পন্ন কণাগুলো গতিপথকে কি বলে? তরঙ্গরূপ বলে। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? ঠিক আছে, 3 × 10⁸ সবাই জানো, ঠিক আছে, মিটার/সেকেন্ড, এটা তার বলা লাগবে না। লাল আলোতে একটি গাছের ডগার রং কেমন দেখায়? কালো। শল্য চিকিৎসার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে কোন ধরনের বিকিরণ ব্যবহৃত হয়? লেজার রশ্মি। কোন রশ্মির সাহায্যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় সঠিকভাবে মাপা সম্ভব হচ্ছে? লেজার রশ্মি। আলোর প্রকৃতি ব্যাখ্যা করতে এই যাবৎ কয়টি তত্ত্ব আবিষ্কার হয়েছে? 4টি, ঠিক আছে, 4টি। কোনটি লেজার রশ্মির বৈশিষ্ট্য নয়? পানি দ্বারা এই রশ্মি শোষিত হয়। আলোর কোন প্রতিভাস তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? এটা হচ্ছে অপবর্তন। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? দেখো, বেতার তরঙ্গ, গামা রশ্মি, তারপরে হচ্ছে অবহেলিত রশ্মি। আলো একটি তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর একটা হচ্ছে আট তরঙ্গ।
আলোক রশ্মির বিভিন্ন বর্ণের কারণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের তারতম্য। আলো কোন ধরনের বর্ণের কারণ? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। শব্দ এবং আলোক তরঙ্গ উভয়ই প্রতিফলন সূত্র মেনে চলে, বুঝছো? ওজোন স্তর কর্তৃক বিকিরণ তাপ হলো অতিবেগুনি। তরঙ্গ ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। কুয়াশার মধ্যে ছবি তুলতে কোনটি ব্যবহার করা হয়? অবহেলিত বিকিরণ। কোন আলোক রশ্মি আমাদের শরীরে ভিটামিন যোগাতে সাহায্য করে? অতিবেগুনি রশ্মি। এক্স রশ্মির চার্জের কোনটি ক্যাথোড রশ্মির ধর্ম নয়? ক্যাথোড রশ্মি ধনাত্মক আধান বিশিষ্ট। আলোর গতির সাথে কোন রে এর গতিকে তুলনা করা হয়? এক্স রে। কোনটিকে তাপীয় বিকিরণ বলে? ঠিক আছে, আয়ো রেডিয়েশন। আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা থাকে নিউটন। আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না? ফটোতড়িৎ নিঃসরণ। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দ্বারা কোনটি ব্যাখ্যা করা যায় না? আলোক তড়িৎ ক্রিয়া। পৃথিবীর বেশিরভাগ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোথা থেকে আসে? সূর্য অবশ্যই। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সম্পর্কে কোন উক্তিটি সত্য? সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মহাকাশ জুড়ে একই গতিতে ভ্রমণ করতে থাকে। ঠিক আছে, 1 সেকেন্ড আলোর গতি কত কিলোমিটার? 3 লক্ষ, প্রায় 3 লক্ষ। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও আর কি। হ্যাঁ, এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের 6000 আর্মস্ট্রং। তরঙ্গটি কি ধরনের? অবশ্যই দৃশ্যমান আলোক তরঙ্গ। অবশ্যই মাথায় রাখবা, নিম্নে কোন তরঙ্গটি তড়িৎ অথবা চুম্বকের ক্ষেত্রে পরিবর্তিত নয়? শব্দ তরঙ্গ। তড়িৎ চুম্বকের প্রধানের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি হচ্ছে এক্স রশ্মি। নিম্নের কোনটি বেতার তরঙ্গের উপরিভাগ নয়? সুর তরঙ্গ। নিচের কোনটি তাড়িৎ চৌম্বক বর্ণালীর অন্তর্ভুক্ত? দৃশ্যমান আলো, বেতার তরঙ্গ, গামা রশ্মি। অন্ধকারে ছবি তোলার জন্য অবহেলিত রশ্মি ক্যামেরা ব্যবহার করা হয়। অবহেলিত রশ্মি মনে রাখবা। 10⁻20 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটির নাম কি? ঠিক আছে, গামারে। ওকে, কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? অবশ্যই গামার। অবশ্যই গামার। তড়িৎ চুম্বকীয় বর্ণালী নিচের কোন অঞ্চলের শক্তি সবচেয়ে বেশি? গামা রশ্মির। কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? আলফা রশ্মি। সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ দৈর্ঘ্য কতটা দীর্ঘ হতে পারে? ঠিক আছে, অনেক কিলোমিটার। ওকে, এরপর আসো, কোনটি মৌলিক বর্ণ নয়? হলুদ হচ্ছে মৌলিক বর্ণ নয়। দৃশ্যমান আলোক রশ্মির কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি, মানুষের চোখে দেখা যায় না। এক্স রে। ইনফ্রারেড রশ্মি, অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, ওকে। আর্মস্ট্রং, এটা কোন রাশির? অবশ্যই দৈর্ঘ্য। দূরে থাকলে তরঙ্গমুখের আকৃতি কেমন হয়? সমতল। একটি তরঙ্গমুখে দুটি বিন্দুর মধ্যে ফেজ আবার পার্থক্য অবশ্যই 0 ডিগ্রি। পয়েন্টিং ভেক্টর এককের নাম কি? অলরেডি পড়াইছি। কোনো তরঙ্গের কম্পাঙ্কের উপর যদি এমন সত্য আরোপ করা হয় যে কম্পন কেবল একটি নির্দিষ্ট দিকে বা তলে সীমাবদ্ধ থাকে, তবে সেই প্রক্রিয়াকে কি বলে? সমবর্তন বলে। আলোর পোলারায়ন কি প্রমাণ করে? এটি একটি আট তরঙ্গ। নিচের কোন ঘটনাটি অনন্যভাবে প্রমাণ করে যে আলোর তরঙ্গ একটি আট তরঙ্গ? সেটা কি? সমবর্তন। অবশ্যই সমবর্তন। শব্দ তরঙ্গ কোন ধর্মটি প্রদর্শন করে না? সমতন তলে আলোক তরঙ্গের কি? কম্পন হয় না। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু অলরেডি পড়ে ফেললাম। এবার আসো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে ম্যাথ আসে, থিওরিও আসে। তবে থিওরিও ভালো, ম্যাথও ভালো, দুইটাই আসার সম্ভাবনা 50-50। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার জন্য তুমি কি কি পড়বা? 1 পিসি মানে 1 পারসেক। তো 1 পারসেক মানে হচ্ছে 3.08 10⁻13 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার, মাথায় রেখো। আচ্ছা, এবার আসো প্রসঙ্গ কাঠামো একটু পড়া লাগবে। প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুইটা, একটা হচ্ছে জড় প্রসঙ্গ, ভালো করে বুঝো। জড় প্রসঙ্গ কাঠামো আর আরেকটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, আচ্ছা। তো জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে মিলটা একটু বলি। জড় প্রসঙ্গ কাঠামোতে হচ্ছে তোমার ভি কনস্ট্যান্ট, এটা মনে রেখো। একটা হচ্ছে ভি কনস্ট্যান্ট আর আরেকটা কি জানো তো? আরেকটা হচ্ছে ভি নট কনস্ট্যান্ট। একটা ভি কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভি নট কনস্ট্যান্ট। ওকে, এরপরে তোমাকে পড়তে হবে এক্স রে বা রঞ্জন রশ্মি, অজান রশ্মি। যেমন দেখো, এই এক্সটা আবার দুইটা, একটা হচ্ছে কোমল এক্সট্রা আর একটা হচ্ছে কঠিন এক্সট্রা, এটা মনে রাখা লাগবে। 1 এমইউ মানে হচ্ছে 1.67 10⁻27 কেজি। 1 এমইউ সমতুল্য শক্তি হচ্ছে 933 মেগা ইলেকট্রন ভোল্ট, 934 থাকে। তোমাকে এখান থেকে মৌলিক বল সম্পর্কে খুব ভালো ধারণা লাগবে। আমি কিন্তু ফার্স্ট পার্টে মৌলিক বল নিয়ে অনেক কথা বলেছি। সো মৌলিক বলের যত কয় প্রকার? 4 প্রকার। মৌলিক বল 4 প্রকার, সাথে সাথে কার কি গ্রাভিটন মানে কার কি কার্যরত কণা, এবং কণা থেকে শুরু করে ওই যা আছে আর কি মৌলিক বল নিয়ে, যে 4টা বলের মধ্যে অনেক কিছু শকটক প্রত্যেকটা গাইডেই পাবা। তো এই শকগুলো প্রত্যেকটা পড়ে ফেলবা। আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে একটু পড়বা। ঠিক আছে, তো এই জিনিসগুলা মোটামুটি একটু পড়া লাগবে, তাহলেই মোটামুটিভাবে তোমার হয়ে যাবে যে আসলে আর তেমন কিছু থাকে না, বুঝছো? ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ভর করে হচ্ছে কম্পাঙ্ক কার্য আপেক্ষকের উপরে। কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? অবশ্যই মাইকেলসন মৌলির। কোনটি ফোটন কণাটির বৈশিষ্ট্য নয়? এর ভরবেগ 0, বুঝছো? আচ্ছা, কোনটির ফোটনের শক্তি সবচেয়ে কম? রেডিও ওয়েভ। মাইকেলসন মর্লি পরীক্ষার ফলাফল, ইথার বলতে মহাবিশ্বে কিছু নেই। ফোটনের ভরবেগ কোনটি? এইচ এফ বাই সি। ই মানে এইচ এফ বাই সি।
তরঙ্গ উভয় ধর্ম কোনটি সাহায্য ব্যাখ্যা করা সম্ভব? তড়িৎচুম্বকীয় তত্ত্ব। ঠিক আছে, কোন কণার ভর শূন্য? অবশ্যই ফোটন, এটা কণা হয়ে গেছে, কণা করে নিও। কোন কণার ভর শূন্য? ফোটন। আলো ফোটনের সমষ্টি, এই উক্তিটি প্রমাণ পাওয়া যায় কোন পরীক্ষণ থেকে? আলোক তড়িৎক্রিয়া থেকে। কোনো ধাতুপৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? কার্যবেক্ষক বলে। শূন্য মাধ্যমে এক আলোকবর্ষ সমান কত? 9.46 × 10⁻12 কিলোমিটার। আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব? অবশ্যই আলো ধ্রুতি। ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তি। এটা কিন্তু ফার্স্ট পার্টে বারবার পড়াইছি। ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তি বা কাজের একক? শক্তি বা কাজের একক। আচ্ছা, ফটো ইলেকট্রিক ইফেক্ট আলোর হচ্ছে কণা ও ধর্ম নির্দেশ করে। কোনটি সার্বজনীন ধ্রুবক? ইলেকট্রনের চার্জ। 10 AMU ভরের সমতুল্য শক্তি হচ্ছে 9.34 × 10⁹ ইলেকট্রন ভোল্ট। বস্তু ও দর্শকের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে বস্তুর দৈর্ঘ্য দর্শকের কাছে কম মনে হবে। এক্স রে ধর্ম নয় কোনটি? বর্ণালী মাপক যন্ত্রে লেজার রশ্মি ব্যবহৃত হয়। দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুর উপর আঘাত করলে তা থেকে রশ্মি বিঘ্ন হয়? তার নাম কি? রঞ্জন রশ্মি। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? 10⁻10 মিটার। কোন রশ্মি বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? সেটা হচ্ছে রঞ্জন রশ্মি। ইমান এমসি স্কয়ার সূত্রটি কার? অবশ্যই আইনস্টাইন। চৌম্বক ক্ষেত্রের উপর প্রভাব নেই কোন রশ্মির? গামা রশ্মির। ইমান এসএফ সমীকরণের এই ধ্রুবকটি কোন বিজ্ঞানীর নাম পরিচিত? অবশ্যই প্ল্যাঙ্ক। ফটো ইলেকট্রনিক ক্রিয়ার প্রতি সেকেন্ডে নিঃসৃত ইলেকট্রন আলোর তীব্রতার সমানুপাতিক। ফোটনের নিশ্চল ভর শূন্য, অনেকবার পড়াইছি। আপেক্ষিক তত্ত্ব কত প্রকার? 2 প্রকার। আইনস্টাইন নোবেল পুরস্কার লাভ করেছিলেন কিসের জন্য? ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। ফোটনের শক্তির রাশিমালা কোনটি? E/hc/λ। ঠিক আছে। আচ্ছা, ভর শক্তি সম্পর্কটি হলো E/mc²। আপেক্ষিকতার তত্ত্বের আবিষ্কার হলো আইনস্টাইন। নিচের কোনটি এক্স-রে ধর্ম নয়? এর তরঙ্গদৈর্ঘ্য 10⁻7 মিটার। এই ধর্মগুলো একটু দেখে নিবে, এক্সট্রা ধর্মগুলো। এক্স-রে সম্পর্কে ভালো করে বলবো। এক্স-রে যে 2 প্রকার, অনেক গাইডে দেখবা যে অনেক সুন্দর সুন্দর চার্ট আছে, সে এক্স-রে গুলো দেখে নিবা। আলোর কোন ধর্ম তরঙ্গদৈর্ঘ্যের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? আলোক তড়িৎক্রিয়া। আলোর কোন প্রতিভা তরঙ্গদৈর্ঘ্যের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? আলোক তড়িৎক্রিয়া। ক্ষরণ নলে বায়ুচাপ কত হলে ক্যাথোড রশ্মি নিঃসৃত হয়? 0.1 মিলিমিটার। ওকে, আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন একটু দেখে নাও। গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির চেয়ে অবশ্যই ধীরে চলে। একটি বস্তু আলোর বেগে চলে এবং এর দৈর্ঘ্য কত হয়? 0 হয়। একটি বস্তু আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করার সময় বস্তুটির দৈর্ঘ্য নির্ধারণ করার জন্য যথেষ্ট তথ্য নেই। আচ্ছা, এটা একটু এইটা স্কিপ করা। আচ্ছা, যদি একটি বস্তু আলোর বেগে চলে তাহলে এই দৈর্ঘ্য কেমন হয়? 0 হয়। এরপর 3 নম্বর কোশ্চেন একটু দরকার নেই এটা করা। 4 নম্বরে আসো। ইমান এমসি স্কয়ার এই জন্য কোনটি এবং এর একক নয়? এটা কে বলেছিলেন? নিউটন। বুঝছো? 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × 10⁻90 জুল। অনেকবার পড়াইছি, তারপরে একবার দেখো। এম ভরের একটি বস্তুকে সম্পূর্ণরূপে শক্তির রূপান্তর করতে কি পরিমাণ শক্তি নির্গত হবে? এমসি স্কয়ার। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করে কে? প্ল্যাঙ্কের তত্ত্ব। মনে থাকবে? কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় কোন মতবাদ সফল হয়েছিল? কোয়ান্টাম মতবাদ। একটি কৃষ্ণ বস্তুকে উত্তপ্ত করলে প্রথমে কোন রঙের আলো নির্গত হয়? অবশ্যই লাল। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ম্যাক্স প্লাঙ্ক। দেখো কতবার আসছে, দেখছো কতবার আসছে এগুলা। আধুনিক পদার্থবিজ্ঞানের তত্ত্ব অনুসারে আলো কি? তরঙ্গ এবং কণা বৈশিষ্ট্য একত্রিত। নিচের কোনটি ফোটনের ধর্ম নয়? ভরবেগ নাই। কোনটি ফোটন কণার বৈশিষ্ট্য নয়? ওর ভরবেগ শূন্য। ফোটনের স্থির ভর কত? শূন্য। ই শক্তির একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? λ/c/e। এগুলো একটু দেখে নিও। ফোটনের ভরবেগ হলো h/λ। নিচের কোনটি ফোটনের শক্তি সবচেয়ে বেশি? গামা রশ্মি। কোনটির ফোটনের শক্তি সবচেয়ে কম? রেডিও ওয়েভ। আলো যখন বায়ু থেকে কাছে প্রবেশ করে তখন আলো তরঙ্গের কি পরিবর্তন হয়? বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 10⁻34 জুল সেকেন্ড। ওকে। ধাতব পৃষ্ঠের উপরে অতিবেগুনি রশ্মি আপাতিত হলে পৃষ্ঠে হতে নির্গত কণা হচ্ছে ইলেকট্রন ভোল্ট কিসের একক? আবারও বলতেছি, শক্তি বা কাজের একক। নগদের আশেপাশ থেকে কমন চলে আসতে পারে। ইলেকট্রনের ভর হবে 9.1 × 10⁻28 গ্রামস দেওয়া আছে, ভালো করে দেখে নিও। কোনটি সার্বজনীন ধ্রুবক? ইলেকট্রনিক চার্জ। এখানে আলোচ্য বিষয় নয় কোনটি? কম্পিউটার। কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? মাইকেলসন মল্লির। মহাবিশ্বে ইথারের যে কোনো অস্তিত্ব নেই তা প্রমাণ হয়েছিল কত? 1887 সালে। নিউট্রিনোর স্পিন হচ্ছে হাফ। নিউটনীয় বিটা কণার নির্গমন কোন মৌলিক বলের কারণে ঘটতে থাকে? দুর্বল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াস থেকে কি নির্গত হয়? বিটা কণা। আমি বলতেছি মৌলিক বল একবার ভালো করে পড়ে ফেলবা, কোনো কিছু বাকি রাখবা না, ঠিক আছে? পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়ার আগে আরও কিছু কথা আছে যে কথাগুলো থেকে তুমি 100% প্রশ্ন কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। মডেলে কী কী জিনিস মাথায় রাখবা? তো এখানে আসলে ওই যে পরমাণুর কিছু মডেল আছে, তো এটা তো আসলে কেমিস্ট্রি রিলেটেড ব্যাপারগুলো, তারপরে একবার দেখে নাও আর কি। হ্যাঁ, যে থমসন মডেল বা কিসপিস পুডিং মডেল, রাদারফোর্ড মানে পরমাণু সৌর মডেল বা নিউক্লিয়ার মডেল, ঠিক আছে? নিলস বোর হচ্ছে বোরের পরমাণু মডেল করছে। ম্যাক্স প্লাঙ্কের হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের জন্য। আচ্ছা, এবার তেজস্ক্রিয় পদার্থ কারা? এই জিনিসগুলো একটু দেখো। তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে একটা ইউরেনিয়াম, তারপর হচ্ছে অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, পোলোনিয়াম। তো দেখো সবগুলোর মানে ইয়েও দেওয়া আছে আর কি, সংকেতগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, একবার দেখে নিও। কয়েকটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ুগুলো আসলে যেগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। থোরিয়ামের হচ্ছে 24 দিন, রেডিয়ামের হচ্ছে 1622,
রেডনের হচ্ছে তোমার 4 দিন, মানে 3.8 দিন বা 4 দিন। আচ্ছা, ইউরেনিয়ামের হচ্ছে 450 কোটি বছর। ঠিক আছে, এবার তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ব্যবহার আছে চিকিৎসা বিজ্ঞানে, বুঝছো? যেমন দেখো, রেডিও পি মানে ফসফরাস বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি লিউকোমিয়া, মস্তিষ্কের ক্যান্সার ধ্বংসে। এরপরে হচ্ছে রেডিও সোডিয়াম, ঠিক আছে, কিডনি রোগ নির্ণয় ও নিরাময়। রেডিও কোবাল্ট, সো ক্যান্সার চিকিৎসা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আসলে এখানে এটাই আসে যে রেডিওস কোবাল্টের কারণে কি ক্যান্সার চিকিৎসা হয়। এবার আসে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি থেকে কম ক্রম, ভালো করে বুঝছো, বেশি থেকে, হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে কি গামা, তারপরে বিটা, তারপরে হচ্ছে আলফা। আর কম থেকে যদি বেশি হয় তাহলে এবার হবে আলফা, তারপরে বিটা, তারপরে হচ্ছে গামা। সো এই ক্রমটা একটু মনে রাখো, তো এই ক্রমটা কিন্তু চলে আসতে পারে, বুঝছো? আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়েছে। তো এই ইনফরমেশনগুলো না একটু তোমার জানা উচিত। যেসব পরমাণু নিউটন সংখ্যা সমান তাদেরকে কি বলা হয়? আইসোটোন। আচ্ছা, যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। একটি প্রোটন ও একটি ইলেকট্রনের দ্বিবুগলি তরঙ্গদৈর্ঘ্য সমান হলে ইলেকট্রনের গতিশক্তি বেশি। হাইড্রোজেন পরমাণুর প্রথম বর কক্ষপথের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, এর তৃতীয় কক্ষের শক্তি স্তর কত? -1.5 ভোল্ট। কোনো কণার উপর তড়িৎ ক্ষেত্রে বা চুম্বক ক্ষেত্রের প্রভাব নেই, নিউট্রন। গামা রশ্মির উত্তর হচ্ছে ফোটন। আচ্ছা, এরপরে কি বলছে যে সোডিয়ামের ব্যাপারটা কি বলছে, যে নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে ম্যাগনেসিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়। এখানে কি ধরন মানে কি ক্ষয় হচ্ছে আর কি? এটা হচ্ছে বিটা ক্ষয় হচ্ছে। হ্যাঁ, যেসব নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে কি বলে? তেজস্ক্রিয় মোল বলা হয়। নিউটন নির্গত হয় বিটা ক্ষয়ের সমান। আলফা কণা বিক্ষেপণের পরীক্ষা করেন কি? রাদারফোর্ড। একটি তেজস্ক্রিয় মোলের নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রন নির্গত হয় তাকে বলে বিটা কণা। ঠিক আছে, আলফা কণা হচ্ছে দেখতে পাচ্ছ হিলিয়াম। ঠিক আছে, কারণে কোন রশ্মির ব্যবহার অত্যন্ত নির্ভুল সময় উপযোগী? অবশ্যই ইউভি রে বা ইউভি রশ্মি। তেজস্ক্রিয়তার একক হচ্ছে 20, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হাইড্রোজেন পরমাণু ধনাত্মক আয়নে কি আছে? প্রোটন। সূর্যের শক্তির উৎস কি? ফিউশন। কোনটি ছোট? প্রোটন। অতি সম্প্রতি আবিষ্কৃত কণার নাম কি? হিগস। সূর্যের তাপ কিভাবে সৃষ্টি হয়? হাইড্রোজেন পরমাণুর ফিশনের ফলে। তারপরে সোডিয়াম পরমাণু নিউক্লিয়ন আছে হচ্ছে কয়টা? 23টা আছে। আচ্ছা, এটা জানো। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের ভূমি অবস্থা -13.6 ইলেকট্রন ভোল্ট হলে প্রথম উত্তেজিত স্তরে ওয়ার শক্তি কত? -3.4। বুঝছে কোনটি সঠিক? 1 বেকারল মানে জিনিসগুলো ভাই একটু দেখে নিও, বলেন নিচের কোনটি সঠিক, এই টাইপের কথাবার্তা কিন্তু চলে আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলছে? নিচের কোন রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি? গামা রশ্মি। নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও ভর সংখ্যার অনুপাত। সো দেখো দেওয়া আছে। সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? ফিউশন। সূর্য কোন প্রক্রিয়াতে শক্তি পায়? নিউক্লিয়ার ফিউশন। দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুর উপর আঘাত করলে তা থেকে রশ্মি বিকর্ণ হয়? তার নাম কি? রঞ্জন রশ্মি। ভারী ধাতুর পরমাণুর নিউক্লিয়াস বিশিষ্ট করে মোটামুটি সমান ভরবিশিষ্ট দুটি নিউক্লিয়াস গঠন করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ফিশন। ফিশন। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর এটা হচ্ছে ফিশন। খুব ভালো করে দেখবা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা অখণ্ড থেকে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাকে কি বলা হয়? পরমাণু বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তেজস্ক্রিয় গামা রশ্মি নির্গত হয়, এটি সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন? মাদাম কুরি। যে সমস্ত পরমাণু পারমাণবিক সংখ্যা এর ভর সংখ্যা একই কিন্তু অভ্যন্তরীণ গঠন বিভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোবার। গামা রশ্মির ভেদন ক্ষমতা কত? 0.01 মিটার। আলোর গতির সঙ্গে কোন গতিকে তুলনা করা হয়? গামা রে মানে গামা রশ্মি। আলফা রশ্মির ভর কত? 6.644 10^27 কেজি। রেডিয়ামের গড় আয়ু হচ্ছে তোমার 2290 বছর। এই অধ্যায়ে কত? সরাসরি মনে রাখবা 1590 বছর। ওকে, তেজস্ক্রিয়তার একক কুরি, রাদারফোর্ড একক অপেক্ষা কত গুণ? 3.7 গুণ 10^4 গুণ। পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকাগুলোর মধ্যে মৌলিক বৈশিষ্ট্য মূলক ধর্ম কোনটি? আধান। ওকে, উচ্চায়নিক গ্যাসকে কি বলে? প্লাজমা বলে। প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙনের কোন একক বলে? বেকেরেল। ঠিক আছে, তারপর নিউক্লিয়াসের অভ্যন্তরীণ কোন দুটি প্রাথমিক কণিকা রয়েছে? প্রোটন, নিউট্রন। এক পারমাণবিক ভর একক সমান কত কেজি? 1.66 গুণ 10^27। ওকে, একটা নিয়ন বা বাতিতে নিয়ন গ্যাসের সাথে কোন গ্যাসটা মিশ্রিত থাকে? সেটা হচ্ছে হিলিয়াম। কোন রশ্মিকে অ্যাক্টিনিক রশ্মি বলে? অবহেলিত রশ্মি। হ্যাঁ, এরপরে আলফা কণাটি হলো হিলিয়াম নিউক্লিয়াস। হাইড্রোজেনের ইলেকট্রনের সর্বনিম্ন অবস্থানের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। দেখো এখন আর ব্যাখ্যা দেওয়ার সময় নাই, জাস্ট এগুলো তুমি পড়লেই হবে রে ভাই, আর কিছু লাগবে না। ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজে। দেখো আবারও চলে আসছে, নিউটন আবিষ্কার করছেন চ্যাডউইক। তেজস্ক্রিয়তা এস একক কি? বেকারেল। ইলেকট্রনের ভর দেওয়া আছে দেখবা। তেজস্ক্রিয়তার বিটা রশ্মির নিঃসরণের তারপর হচ্ছে মাদার ডটের মোল হওয়াকে কি বলে? আইসোবার বলে। পরমাণুর বোমা তৈরিতে ইউরেনিয়াম কোনটিতে তেজস্ক্রিয় আইসোটপ? ঠিক আছে, দেখো সুন্দর করে দেওয়া আছে, এগুলো সব সুন্দর করে এগুলো পড়ে নিবা। পরমাণু নিউক্লিয়াসের উত্তেজনার ফলে সৃষ্টি দেওয়া আছে। তারপরে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে ফিশনযোগ্য পরমাণু, মানে যা আছে এগুলো আর কি সুন্দর করে এই অধ্যায়টা একটু দেখে নিবা আর কি। হ্যাঁ, আচ্ছা, একটি ফিশন বিক্রিয়ার কত শক্তি নির্গত হচ্ছে? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। পরমাণু বা আণবিক বোমার মধ্যে কোন বিক্রিয়া হয়? ফিশন বিক্রিয়া। যে প্রক্রিয়ায় কোনো ভারী পরমাণু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে
প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে পরিণত হয় তাকে বলা হচ্ছে ফিশন। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? প্লাজমা। কোনটির ভর নেই? রঞ্জন রশ্মি। পরমাণু কেন্দ্রে রয়েছে প্রোটন, নিউট্রন। আচ্ছা, এরপর হচ্ছে তড়িৎ ক্ষেত্রে বিচ্যুত হয় না আলফা কণা। পারমাণবিক চুল্লি আবার কত প্রকার? 3 প্রকার। ঠিক আছে। ইলেকট্রন আবিষ্কার করেন কে? জে জে থমসন। আমি কিন্তু আগেই বলছি। আলফা কণা নিক্ষেপণ পরীক্ষা করেছেন কি? রাদারফোর্ড। পরমাণুর মোট শক্তি সর্বদা ধনাত্মক, ঋণাত্মক। ঠিক আছে। হাইড্রোজেনের পরমাণু দ্বিতীয় বোর কক্ষপথের হচ্ছে 2.13 আর্মস্ট্রং। একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় ফিরে আসলে ফোটন নিঃসরণ করে। হাইড্রোজেন পরমাণু হতে ইলেকট্রন মুক্ত করতে শক্তি প্রয়োজন হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন পরমাণু ধনাত্মক আয়নে কি আছে? প্রোটন। আচ্ছা, সবচেয়ে কম ভরের কণা কোনটি? ইলেকট্রন। ঠিক আছে। তো হিলিয়ামের নিউক্লিয়াসের ইলেকট্রন হচ্ছে কয়টা? তো ইলেকট্রন হচ্ছে 0টা। কোনো কণাটি লেপ্টন শ্রেণী অন্তর্ভুক্ত? ইলেকট্রন। কোনো কণার উপরে তড়িৎ ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রের প্রভাব নেই, সেটা হচ্ছে নিউটন। অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের প্রতীক হচ্ছে, দেখো সুন্দর করে দেওয়া আছে, নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা সেটা কত? সেটা হচ্ছে 13, সবাই জানো। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুতে নিউটনের সংখ্যা কত? সেটা সবাই জানো, 0। অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের সংকেত দেখো সুন্দর করে দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে 14। ঠিক আছে। জেড বাদ দাও, মানে 27 থেকে 13 বাদ দিলে পাওয়া যায় আর কি, এগুলো তো জানো। আচ্ছা, এরপরে হচ্ছে ডিউটেরিয়ামে কয়টি নিউটন থাকে? সেটা হচ্ছে 1। যেসব পদার্থের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা, তাদেরকে বলা হয় হচ্ছে আইসোটপ। এটা তো সবাই জানো যে আইসোটপ কি, আইসোবার কি, আইসোটন কি, এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, একই বলে বিভিন্ন পরমাণু নিউক্লিয়াসে যদি একই সংখ্যক প্রোটন বিভিন্ন সংখ্যক নিউটন দ্বারা গঠিত হয় তবে তাদেরকে কি বলে? আইসোটপ বলে। কোন রশ্মিতে চার্জ থাকে না? মোস্ট ইম্পর্টেন্ট গামা। তারপর বলছে বেশি থেকে কম ভেদন ক্ষমতা সম্পূর্ণ ক্রম 3টি সাজানো হলো, আমি আগেই বলেছিলাম, তো দেখো সেটা দেওয়া আছে। ঠিক আছে। আলফা ক্ষয়ের ফলে কোনটি নির্গমন ঘটে? ধনাত্মক চার্জ মুক্ত হিলিয়াম আয়ন। আলফা রশ্মি কি? হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, কোনটি আলফা কণা? সেটা হচ্ছে সবাই জানো হিলিয়াম। আলফা কণা রশ্মি কি? হিলিয়াম নিউক্লিয়াস। এটা বারবারই আসে আর কি মোটামুটি। বিটা রশ্মির আধান দেওয়া আছে, দেখে নিবা। গামা রশ্মির হচ্ছে ফোটন, এটা আমি আগে বলে রাখি, গামা রশ্মি ফোটন। গামা রশ্মির আধান কি? আধান হচ্ছে 0। নিচের কোনটি ভর শূন্য? গামা রশ্মি। যখন একটি পরমাণুর হচ্ছে নিউক্লিয়াস থেকে একটি বিটা তোমার কণা নির্গত হয় তখন সেটা উত্তর হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। রেডিও আইসোটোপের ব্যবহার কোনটি? যে শস্যের অধিক ফলনে, মানবদের টিউমার চিকিৎসায়। এরপর হচ্ছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের সময়কাল নির্ধারণ। তেজস্ক্রিয়ত একক হচ্ছে কুড়ি। সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? ফিউশন, আমি বারবারই বলছি। ঠিক আছে। একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন প্রক্রিয়াকে কি বলে? ফিউশন বলে। এবং নিউক্লিয়ার ফিউশন প্রাকৃতিকভাবে নিচের কোনটি কেন্দ্রের মধ্যে ঘটে? তা হচ্ছে তারা। সো এই অধ্যায় নিয়ে যদি একটু কথা বলতে চাই, এখান থেকে আসলে প্রশ্ন আসবেই, এবং এখান থেকে আসলে থিওরি আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে আসলে সংখ্যা পদ্ধতি বা গেট বা ট্রানজিস্টরের কিছু বিষয়গুলো আসলে চলে আসতে পারে। তারপরে আমরা অধিক অধিক সন্ন্যাসীতে গাজা নষ্ট করব না, আমাদের যতটুকু জানা লাগবে সেগুলো একবার পড়ে নেব। ডায়োড ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটি? টেপ রেকর্ডার। ঠিক আছে। এনার্জি গ্যাপ হচ্ছে ইনসুলেটরের বেশি। তাপমাত্রা হ্রাস করলে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। পি টাইপ অর্ধপরিবাহী তৈরিতে বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকনের সাথে কি মিশানো হয়? থ্রিজোজিমোল। কমন ইমিটার বিবর্ধকে ইনপুট সিগন্যাল ও আউটপুটের সিগন্যালের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। পরিবর্তক হিসেবে কাজ করার জন্য ট্রানজিস্টরের সত্য কি? অবশ্যই ইমিটার বেস ফরওয়ার্ড ব্যাস। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপাইট অঞ্চল হলো বেস। খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে ধারক হিসেবে কাজ করে শর্ট সার্কিট। খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে ধারক হিসেবে কাজ করে ওয়েন সার্কিট। কোন লজিক গেট দুটিকে সর্বজনীন গেট বলা হয়? একটা হচ্ছে নর আর একটা হচ্ছে ন্যাট। কোন লজিক গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হতে পারে? নর। ঠিক আছে। সিলিকনের সাথে কোন অপদ্রব্যটি যোগ করলে এন টাইপ অর্ধ পরিবাহী তৈরি হয়? সেটা হচ্ছে আর্সেনিক। ওকে, এই যে দেখো দেওয়া আছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনটি রোধ বৃদ্ধি পায়? সেটা হচ্ছে তামা। বুঝছো? একটি ট্রানজিস্টরের মূল ব্যবহার হলো বিবর্ধক সৃজনশীল। ভাই এগুলো বাবা খুব কষ্টের কিন্তু, হ্যাঁ, এগুলা বুঝে 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 সব অ্যানালাইসিস করে বের করছি। সুন্দর করে এটা আপলোড দেওয়ার পরে ভাই জাস্ট রিভাইজ করো, জাস্ট একবার করে দেখে নিও। আমি পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা ডাউনলোড করবা আর আমার ক্লাসটা সম্পূর্ণটা দেখবা, তাহলে ব্যাপারটা আরও বেশি মজা পাবা। বুঝতে পারছো? পিএন জাংশন নিঃসরিত অঞ্চল থাকে ইলেকট্রন ও হোল। পিএন ডায়োডের রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় তড়িৎ প্রবাহ একমুখী একমুখী হয়। তারপরে জেনার ডায়োড যখন বর্তনীতে ব্যবহার করা হয় তখন সবসময় এর সংযোগ দেওয়া হয় বিপরীত ঝোঁকে। আলো নিঃসারক ডায়োড কোন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়? সেটা হচ্ছে বিদ্যুৎ। অর্ধপরিবাহী ডায়োডের কাজ কি? তরঙ্গ একমুখীকরণ। হ্যাঁ, মনে থাকবে। যদি একটি ট্রানজিস্টরের তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে রোধ হ্রাস পায়। একটি সমকলিত বর্তনীর নিচের কোন উপাংশটি অনুপস্থিত? ইন্ডাক্টর। একমুখী তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক হচ্ছে 0 হার্জ। পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মিশাতে হবে? বোরন। কোনটি অন্তরক পদার্থ কাজ? যে কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায়, অর্থাৎ এসিকে ডিসি করা যায়, তাকে কি বলে? রেকটিফায়ার। জেনার ডায়োড কত সালে আবিষ্কৃত হয়? 1934 সালে। 1934 সালে। হ্যাঁ। নিচের কোনটিতে সৌরকোষ ব্যবহৃত হয় না? রেকটিফায়ার।
কে ক্ষীণ শব্দকে জোরালো শব্দে রূপান্তরিত করে? ট্রানজিস্টর। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। থার্মোস্ট্যাটটি সুইচ কোন দুটি থার্মোস্ট্যাট সুইচ কোন দুটি ধাতুর পাত একসাথে ব্যবহার করা হয়? লোহা ও সীসা। জার্মেনিয়াম বা সিলিকন অর্ধপরিবাহের সাথে কত যোজি মিশিয়ে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়? পঞ্চযোজি। তাপমাত্রা নিরূপণের উদ্দেশ্যে অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয় তাপশক্তির রোধকে কি বলে? থার্মিস্টর। অর্ধপরিবাহিতে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য কত? 1 ইলেকট্রন ভোল্ট। কোনটি মৌলিক লজিক গেট? অ্যান্ড। আচ্ছা, তারপর কি বলছে? ডোপাইনের মাধ্যমে বহির্জাত অর্ধপরিবাহী তৈরিতে কোন মূল ব্যবহৃত হয়? আর্সেনিক। বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে নিচের কোন অপদ্রব্য এন টাইপ মিশিয়ে অর্ধপরিবাহী গঠন করা হয়? অবশ্যই আর্সেনিক। আচ্ছা, ডিজিটাল যন্ত্রসমূহের রঙিন বর্ণ, এই বুঝতে পারছো, এটা লেট হবে, ঠিক আছে। এলইডি মানে ডিজিটাল যন্ত্রসমূহের রঙিন বর্ণ বা সংখ্যা সৃষ্টি বা প্রদর্শনের জন্য কোনটি ব্যবহার করে? এলইডি। সৌরকোষ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? পিএন জংশন। কোনটি অর্ধপরিবাহক নয়? এসএন মানে টিন। ওকে। থার্মিস্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর, তাপমাত্রা বৃদ্ধির সাথে বৈদ্যুতিক রোধ বৃদ্ধি পায়। সাধারণ জাংশন ডায়োড কি হিসেবে ব্যবহার করা হয়? রেকটিফায়ার। কি হিসেবে ব্যবহার করা হয় ভাইয়া? রেকটিফায়ার। কোন পরিবাহীর তাপমাত্রা কমে গেলে রোধটা কমে? কোন পরিবাহীর তাপমাত্রা কমে গেলে রোধ কমে? যখন ট্রানজিস্টরের নিঃসারক পিট জংশন বিমুখী ঝোঁকে থাকে তখন সংগ্রাহকের তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। ডোপিং করা হয় কারণ পরিবাহকত্ব বৃদ্ধির জন্য। কমন অ্যামিটার অ্যাম্প্লিফায়ারের ইনপুট ও আউটপুট সিগন্যালের মধ্যকার দশা পার্থক্য কত? 180 ডিগ্রি। হ্যাঁ, একটি পিএন সংযোগকে বিপরীত বায়াসে রাখলে কোনো প্রভাব কিন্তু হয় না। একটি বহুল ব্যবহৃত আদর্শ অর্ধপরিবাহকের নাম কি? সিলিকন। যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহে পরিণত করা হয় তাকে বলে রেকটিফায়ার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রেকটিফায়ার। বুঝতে পারছো? আচ্ছা, এবার লাস্ট পর্যায়ে আরেকবার কিছু দেখে নিই। নিচের কোনটি অর্ধপরিবাহী? কার্বন। বিশুদ্ধতম আকারে একটি অর্ধপরিবাহীকে বলা হয় সহজাত অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী পদার্থের বন্ধন হচ্ছে সমযোজী। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড পরস্পরের সাথে মিশে গেলে পদার্থটির প্রকৃতি কি? পরিবাহী। একটি অর্ধপরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান প্রায় 1.1 ইলেকট্রন ভোল্ট। অর্ধপরিবাহীর শক্তি ব্যবধান হলো প্রায় 1 ইলেকট্রন ভোল্ট। একটি অপরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ভাগ হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট। হীরক এক প্রকার অন্তরক, এর শক্তি ব্যবধানের মান হচ্ছে কি তোমার 7 ইলেকট্রন ভোল্ট। ওকে। সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ তাপমাত্রা বাড়ার সাথে সাথে কেমন পরিবর্তন হয়? কমে যায়। একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা 300 কেলভিন থেকে 350 কেলভিন পর্যন্ত বাড়ালে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে। পি টাইপ অর্ধপরিবাহীতে হোল হচ্ছে পরিবহন ব্যান্ডের মুক্ত ইলেকট্রন, আর যোজন ব্যান্ডে প্রোটনের উপস্থিতি, আর পরিবহন ব্যান্ডে হচ্ছে প্রোটনের উপস্থিতি। বুঝতে পারছো? আচ্ছা, একটি পি টাইপ সিলিকনের ক্ষেত্রে কোনটি সঠিক? হোলসমূহ সংখ্যাগরিষ্ঠ বাহক এবং ত্রিযোজী পরমাণুসমূহ ডোপ্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এন ধরন অর্ধপরিবাহীর সংখ্যাগরিষ্ঠ বাহক হলো ইলেকট্রন। তাহলে এন এর হচ্ছে ইলেকট্রন আর পি এর হচ্ছে হোল। এটা খুব ভালো করে মনে রাখবা। সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, সবাই জানো। নিচের কোনটিতে ডোপেন্ট হিসেবে ব্যবহৃত পি টাইপ অর্ধপরিবাহী ধর্ম পাওয়া যাবে না? অ্যান্টিমনি। পি টাইপ অর্ধপরিবাহী তৈরি বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকনের সাথে কি মেশানো হয়? ঠিক আছে, 3 যোজিমোল। আচ্ছা, একটি পি টাইপ অর্ধপরিবাহীতে তৈরি করতে বিশুদ্ধ সিলিকনের সাথে ডোপিং করতে হবে, ঠিক আছে, ইন্ডিয়াম। ওকে। পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে অপদ্রব্য ব্যবহার করা হবে গ্যালিয়াম। একটি পিএন জংশনকে বিপরীতে বায়াস করলে কি ঘটে? নিঃশ্বসিত অঞ্চলের বেশ বাড়ে। ঠিক আছে। পশ্চাৎ বায়াস বৃদ্ধির সাথে পিএন ডায়োড বিপরীত তড়িৎ প্রবাহ ধ্রুবক। ডায়োড ব্যবহৃত হয় নিচে কোন যন্ত্রটিতে? রেডিওতে। আলোক নিঃসরক ডায়োডে কোন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ। ঠিক আছে। আচ্ছা, এবার আসো একমুখী বিদ্যুৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক কত? 0 হার্জ। যে যন্ত্রাংশ দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিক পরিবর্তী করে তার নাম কি? রেকটিফায়ার। দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে একমুখী করার জন্য ব্যবহার করা হয় পিএন জংশন। কোন সিগন্যাল এসি সিগন্যালকে ডিসি সিগন্যাল রূপান্তরিত করে? সেটা হচ্ছে ডায়োড। একটি ট্রানজিস্টর কয়টি পিএন জংশন রয়েছে? ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোবায়িত অঞ্চল কোনটি? সেটা হচ্ছে বেস। অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ট্রানজিস্টর। আচ্ছা, এরপর হচ্ছে ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে? অ্যাম্প্লিফায়ার এবং সুইচ। ট্রানজিস্টর সঠিক ব্যবহার কোনটি? সুইচ। ট্রানজিস্টর কোন কাজটি করে না? আলো নিঃসরক হিসেবে। একটি ট্রানজিস্টরের মূল ব্যবহার হলো স্পন্দক হিসেবে। নিচের কোনটি ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস নয়? সাধারণ ক্যাথোড বিন্যাস। কমন ইমিটার বিবর্ধকে ইনপুট সিগন্যাল ও আউটপুট সিগন্যালের মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি। 180 ডিগ্রি। বুঝতে পারছো? তো প্রিয় শিক্ষার্থী, চেষ্টা করলাম তোমাদের জন্য যে কোশ্চেনগুলো আসার মতো বা যে কোশ্চেনগুলো পড়লে একটা ভালো রকমের রিভাইজ হয়ে যাবে।
সো আমি চেষ্টা করেছি, এখন তোমার পালা। সো ভালো মতন দেখো, রিভাইজ করো, এই স্লাইডগুলো বারবার পড়তে থাকো। এটা একটা তোমাদের জন্য সাজেশান মনে করতে পারো। আশা করি কমন পড়ে যাবে। তো আমি যে যে কথাগুলো বলেছি সেই জিনিসগুলো আবার মাথায় রাখো। প্রত্যেকটা অধ্যায় কিন্তু বিষয় আমি কথা বলেছি যে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। ঠিক আছে? দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু মানে তোমাকে মনে রাখতে হবে যে থিওরির একটা ভালো অংশ আছে। ঠিক আছে, ম্যাথ তো আছেই, বাট থিওরিটা তোমাকে যদি আগে থেকে একটা ভালো রকম ইয়ে করে রাখতে পারো, তুমি কিন্তু অনেক আগায় যাবা। ঠিক আছে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।